আমাদের মাদ্রাসায় যে আবাসিক ব্যবস্থাপনা এইটা মানুষকে এক ধরনের বিচ্ছিন্ন করে ফেলে। যে আমাদের যখন ভোটার আইডি কার্ড আমরা করতে চাই, তো আমাদের যে ফর্ম দেওয়া হয় সেখানে দেখবেন যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য তাদের কি নাই, কোনো অপশন নাই। আর জ্ঞানের একটা মৌলিক কারণ হলো প্রবলেম সলভ করা। প্রশ্ন যেহেতু সার্টিফিকেট আপনি দেন, দিচ্ছেন না কেন? তো বুঝলাম যে আপনি সরকার থেকে নেবেন না, তাহলে দেন কেন? মুক্তিযুদ্ধের সনদ দিয়া বড় বড় বাটপাররা সচিব হয়ে আছে, এরকম হয়েছে না? বাড়ি ভাড়া আইনের মধ্যে আছে যে 2 বছর আগে বাসা ভাড়া বাড়ানো যাবে না, 1 বছর পরে বাড়াইতেছে। তো আধুনিক শিক্ষা মানে শুধুমাত্র কিনা ইংরেজি শিক্ষা না, এটা শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ। আমাদের বাংলাদেশে কোনো মাদ্রাসায় কি এই গবেষণাটা হয়েছে যে এই কোন কোন ধারার সাথে সরাসরি ইসলামের সাথে কন্ট্রাডিকশন আছে এবং এগুলোর অল্টারনেটিভ কি হইতে পারে? আমাদের দরকার ছিল যে আমরা শত শত আইনবিদ তৈরি করে ফেলবো, আইনজীবী তৈরি করে ফেলবো, যারা কোর্টে আমাদের পক্ষে লড়াই করে। তখন তারা সবাই কিছু কিছু করে ধান, সে মসজিদে একটা গোলা ছিল, গোলায় আবার যার অভাব আছে সে ওখান থেকে ঋণ নিত। এটা সুদমুক্ত একটা ব্যাপার ছিল। ফলে মিডিয়া আমাদের একটা শূন্যতা তৈরি হয়, কারণ আমাদের তো সেখানে যথেষ্ট পরিমাণে লোকজন নাই। এটা এক ধরনের ভ্যালুলেস পড়াশোনা হয়। এইটা যদি জ্ঞানের উদ্দেশ্য না হয়ে থাকে তাহলে এই জ্ঞান তো আসলে নতুন কোনো জ্ঞানও সৃষ্টি করবে না। মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে বড় বড় আলেম তৈরি হয়, এটা একটা কারণ হলো তাদের একটা প্রায়োগিক জায়গা আছে। একটা শিক্ষা দ্বারা যখন সংস্কার হয় তখন চিন্তাধারার সংস্কার না করেও শুধু উদাহরণ এবং বর্তমান সমস্যাকে রেখে সংস্কার করা পসিবল। হ্যাঁ, তুরাগ নদীতে প্রচুর মানুষজন যখন যায় ইস্তেমার ময়দানে, সেখানে তাদের পানি যে দূষণ হয়, তো সেখানে তাদের ওই যে আমরা বলি কি রং, গন্ধ, স্বাদ, এগুলোর মধ্যে কয়টা পরিবর্তন হয়ে যাওয়ার ফলে ওইটা আসলে হারাম হয়ে গেল কিনা। জ্ঞান অর্জনের জন্য মাদ্রাসায় পড়বো, শিক্ষার জন্য মাদ্রাসায় পড়বো, এবং একই সাথে যে জ্ঞান আমাদেরকে নৈতিকতায় সজ্জিত করবে সেটা, নাকি আমরা মাদ্রাসায় পড়বো একজন ভালো আবেদ হওয়ার জন্য, সুফি হওয়ার জন্য? কোনটা? যে ইকবাল যখন স্পেনে গেছেন, তো এখান থেকে এসে বলছেন যে ইসলামী স্কুলগুলো বা এই মাদ্রাসাগুলো যেন বন্ধ না হয়, তাহলে স্পেনের মতো পরিণত হবে। যে আমরা এমন একটা কিছু জ্ঞান আমরা অর্জন করি যেই জ্ঞানটা আমরা যেটা মনে করি অনেক বড় বড় সুপিরিয়র একটা জ্ঞান, কিন্তু এই জ্ঞানটা মানুষের জন্য আর কাজে লাগতেছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 24-এর রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেশ, দশ ও সমাজ সংস্কার নিয়ে যারা কথা বলছেন এবং যাদের সুচিন্তিত মত এবং সুচিন্তিত মতাদর্শ আছে, তাদের কথাগুলো, তাদের সংলাপগুলো সমাজের সামনে, জাতির সামনে নিয়ে আসার জন্যই পথ চলা শুরু করে অদম্য বাংলাদেশ। অদম্য বাংলাদেশের আজকের এই পডকাস্টে আমি আপনাদের সাথে আছি জাওয়াদ আহমদ, এবং আমার সাথে আজকে অতিথি হিসাবে আমাদের পডকাস্টে উপস্থিত আছেন আলেম, লেখক, চিন্তাবিদ মাওলানা মঞ্জুরুল হক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের অদম্য বাংলাদেশের পডকাস্টে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া। আপনাদেরও ধন্যবাদ কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। অবশ্যই, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে নিয়ে 47-এ দেশভাগ এবং 71 থেকে শুরু করে নিয়ে 24-এর গণঅভ্যুত্থান, এই পাক ভারত উপমহাদেশে বা এই বাংলাদেশে যতগুলোই বড় বড় ঘটনা ঘটেছে, দেশ সংস্কার, দেশ রক্ষার যতগুলো পট এসেছে, প্রত্যেকটা জায়গাতেই অগ্রণী ভূমিকা রেখেছেন এদেশের আলেম সমাজ। কিন্তু দুঃখের ব্যাপার, বাংলাদেশের যে কয়টি প্রাচীন শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে অন্যতম একটি শিক্ষা ব্যবস্থা হচ্ছে কওমি শিক্ষা ব্যবস্থা। এতটা সত্ত্বেও আজকের 24-এর গণঅভ্যুত্থান যে বৈষম্য বিরোধী একটা অবস্থান থেকে গণঅভ্যুত্থানে রূপ নেওয়ার ব্যাপারটা, এর পরেও বৈষম্য যেন শেষ হচ্ছে না। এত প্রাচীন একটা শিক্ষা ব্যবস্থা প্রচলিত হওয়া, বাংলাদেশে প্রায় 2.25 কোটি নাগরিক যে শিক্ষার সাথে সম্পৃক্ত, সে শিক্ষার রাষ্ট্রীয় কার্যকরী কোনো মান নেই। এবং বিগত ফ্যাসিস্ট আমলে এক ধরনের বলা যায় যে একটা মূলা আমাদেরকে ধরিয়ে দেওয়া সনদ, যে সনদের কোনো কার্যকরী কোনো ব্যবস্থাপনা ছিল না, জাস্ট আমাদেরকে শো করানো হয়েছিল মাস্টার্সের সমমান বা কওমি সনদ স্বীকৃতি দেওয়া, যেটার কোনো বাস্তবিক অর্থে কোনো গ্রহণযোগ্যতা কোথাওই ছিল না। তো এই যে একটা ব্যাপার, কওমি সনদের প্রয়োজনীয়তা বা কওমি সনদের বাস্তবায়ন, মানে আমাদেরকে, আমার এই কথার বলতে অনেক দুঃখ লাগছে যে এটাকে নিয়ে আমাদেরকে আলাদাভাবে কথা বলতে হচ্ছে আজকে, যে আমাদের এই প্রাচীন শিক্ষা ব্যবস্থার সাথে এই শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি দরকার, এটার সনদের বাস্তবায়ন দরকার, এই ব্যাপার নিয়ে যে কথা বলতে হচ্ছে আজকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পরবর্তী বাংলাদেশে, এটা আসলেই দুঃখজনক ব্যাপার। তারপরেও আজকে আমরা মূলত আমাদের অতিথি মাওলানা মঞ্জুরুল হক ভাইয়ের সাথে কওমি মাদ্রাসার যে সনদ, এই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া এবং এর প্রায়োগিক জটিলতা, এই ব্যাপারগুলো নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে কথাটি আমি
আমার ভাইকে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে এই যে স্বাধীন বাংলাদেশে আমরা আজকে উপবিষ্ট 24শে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখন এসে কমি সনদের যে কথাটা আমরা অলরেডি শুরু করেছি বা বলতেছি, কমি সনদের আসলে গুরুত্ব না পাওয়া বা কমি সনদের বাস্তবায়নের যে ব্যাপারটা, বাস্তবায়নের ক্ষেত্রে আসলে জটিলতাগুলো কী বা চ্যালেঞ্জটা কী আজকের বাংলাদেশে এখন অবধি, কেন এটাকে আমরা মেইন স্ট্রিমে স্বীকৃতি নিতে পারলাম না, এটা কি বলে মনে হয়? এটা দিয়ে যদি আজকে আমাদের আলোচনা শুরু করেন ভাইয়া। আলহামদুলিল্লাহ, আমি যখন ইসলামী ইউনিভার্সিটিতে পড়ি কুষ্টিয়ায়, তো তখন আমাদের এক টিচার একবার আলাপ করতেছিলেন ইসলামী ব্যাংক নিয়ে আর কি। যে ইসলামী ব্যাংক তাদের যে কার্যক্রম এবং তাদের যে ইচ্ছা সুদ মুক্ত অর্থনীতি, তো সেগুলোর ক্ষেত্রে সমস্যা কি এবং সম্ভাবনা কি, এই টাইপের আর কি। তো সমস্যা নানানজন নানান কিছু বলছেন, মানে আপনারা এই প্রশ্নের মতো করে আর কি, যে আসলে সমস্যাটা কোথায়। তো অনেকে অনেক কিছু বলছেন, স্যারও নিছেন। স্যার একটা কথা বলছেন যেটা আমার কাছে মনে আছে খুব ভালোভাবে। উনি বলছিলেন যে প্রধান সমস্যা হলো সদিচ্ছা না থাকা। মানে ইসলামী ব্যাংকিং কার্যক্রম কিংবা ইসলামী অর্থনীতির যে দেশে দরকার, এটার জন্য ইচ্ছা তো লাগবে। তা আমার কাছে মনে হয়েছে যে কওমি মাদ্রাসার স্বীকৃতির ব্যাপারটা এমন, সদিচ্ছা নাই। এখন যদি জিজ্ঞেস করেন যে কাদের সদিচ্ছা নাই, এটা কি সরকারের, রাষ্ট্র কর্তৃপক্ষের, নাকি আমরা যাদেরকে একটা অদৃশ্য শক্তি মনে করি না, যে বাম ঘরানা, প্রগতিশীল কিংবা বাংলাদেশের যারা শিক্ষার বড় বড় জায়গায় যারা বসে আছেন তাদের, নাকি যারা শিক্ষা গ্রহণ করছেন তাদের? এটা আমি দুইজনই ভালো করে জানি যে আসলে সবারই সদিচ্ছার অভাব। মানে কেউ চায়ই নাই যে এটা হোক। যারা চায় তারাও এত শক্তিশালী কেউ না, এবং তাদেরকে অনেক আগে আমার কাছে মনে আছে, ধরেন দেওবন্দ আন্দোলনের সময়ে যেই আলোচনাগুলো শুরু হয়, মিস্টার মাওলানা এরকম একটা ব্যাপার স্যাপার ঘটে, তাদেরকে এক ধরনের মিস্টার বানায় দেওয়া হয় যারা চায়। মানে তারা হলো এক ধরনের, মানে কি বলে, ব্রাত্য হয়ে থাকে না, যে তারা কেন চায়, তারা কি আসলে আমাদেরকে ভালো চায় নাকি খারাপ চায়। একটু গল্প হিসেবে বলি, যেমন ধরেন আমরা এর আগে অনেক দিন আগে কওমি মাদ্রাসার ছেলেরা এরা নিয়ে এটা হলো কমা শিশা নামে একটা ছিল, খতিব তাজুল ইসলাম সাহেবের একটা সংগঠনের মতো করে ওনারা আছে, কওমি মাদ্রাসা শিক্ষা সংস্কার কমা শিশা এই টাইপের আর কি। হ্যাঁ, তো ওইখানে আমরা অনেক পুরাতন যারা কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন, এখন রাষ্ট্রের নানান জায়গায় আছেন, রাষ্ট্রের নানান জায়গায় না বলে এইভাবে বলা উচিত যে মাদ্রাসার বাইরের বিভিন্ন জায়গায় যারা আছে, তো তেমন একজনকে আমরা দাওয়াত করছিলাম, নাম না বলি। তো উনি বলছিলেন যে আমরা একরকমের শাখের করাতের মতো, মানে আমরা যেইখানে চাকরি করি সেইখানের লোকজন তারা আমাদেরকে খুব বেশি মূল্যায়ন করে না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে মাদ্রাসা। ধরেন তিনি একটা বাংলাদেশের একটা খুব ভালো নাম করা একটা পত্রিকায় কাজ করেন, দৈনিক পত্রিকায়। তো বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলো যেমন হয় যে প্রগতিশীল ঘরানার লোকজন, বাম ঘরানার লোকজন, তাদের একটা আধিপত্য, একটা দাপট আছে, ফলে তারা তাকে মনে করে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কতটা গুরুত্ব দেবে কিনা। আবার আমরা যারা মাদ্রাসায় শিক্ষিত, তাদের কোনো মজলিসে যখন তারা যান তখনও কিন্তু একই অবস্থা হয়, যে ইনি তো আমাদের ঘরানার না, এখন বের হয়ে গেছে, হ্যাঁ ও ওই দিকে চলে গেছে। আবার দেখবেন দুই পক্ষই নানানভাবে সুবিধাও নেয়। যেমন মাদ্রাসা কর্তৃপক্ষ যখন মাদ্রাসার বাইরের কোনো একটা বিষয় তাদের দরকার হয়, অনেক সময় আছে না যে কোলাবোরেশন কমিউনিকেশনের দরকার হয়, তখন তাদেরকে দাওয়াত করে তারা বলে যে এ তো আমাদের ছেলে। আবার দেখবেন যে ওইখানে ওইটা ঘটে, যে তাদের ওইখানে যখন এরকম ইসলাম মুসলিম বিষয়ে কোনো একটা দরকার, তখন বলে যে হ্যাঁ আমাদের এখানে তো মাদ্রাসা ছেলে আছে। তো এই ব্যাপারটা ঘটে আর কি, কিছু মানুষের কোরবানির ব্যাপার আছে। তো আমি প্রথমত যেটা বলবো সেটা হলো সদিচ্ছা নাই। আমাদের কওমি মাদ্রাসা কিংবা আলেম ওলামা তারা সত্যিকার অর্থে যারা শীর্ষস্থানীয়, যারা পদে আছেন, যারা চাইলে, যারা উদ্যোগ নিলে এমন একটা কিছু সম্ভব যে শিক্ষা সংস্কার, সনদের বাস্তবায়ন, স্বীকৃতি, এবং বাংলাদেশে যে এটা একটা স্বতন্ত্র একটা শিক্ষাধারা, যেই শিক্ষাধারারও অনেক অবদান আছে, অনেক কন্ট্রিবিউশন আছে, সেই শিক্ষাধারাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির যে ব্যাপারটা, এটা তারা যদি চান তাহলে এটা অসম্ভব ছিল না। তাদের সদিচ্ছা নাই, তাদের অনেক রকমের হীনমন্যতা আছে, তাদের ভয় আছে, তাদের, আমার কাছে মনে হয় যে তাদের কাছে পথটা তাদের কাছে স্পষ্ট না, তারা জানেন না কোন দিকে যাবেন। তারা বুঝতে পারছেন না এই ব্যাপারগুলো ঘটছে।
একইভাবে যারা স্বীকৃতি দেবেন তাদের কাছেও অনেক রকমের শঙ্কা আছে, অনেক ভয় আছে, তারা জানেন না কি ঘটবে। যারা স্বীকৃতি নেবেন যে পক্ষ, এই পক্ষের ভয়গুলো একটু বিস্তারিত আলাপের ব্যাপার। তাদের ভয়ের মধ্যে অন্যতম একটা ব্যাপার হইতে পারে এরকম, ধরেন যে তারা যদি স্বীকৃতি পায় তাহলে তারা মাদ্রাসা পরিমণ্ডলে এই ছাত্রগুলো থাকবে কিনা, এটা একটা বড় ভয়। তারপরে সরকারি অনুদান তারা নেবেন কিনা একটা ব্যাপার থাকে, সরকারের সাথে কমিউনিকেশন হবে, রাষ্ট্রের সাথে কমিউনিকেশন হবে, এগুলো তারা হবে কিনা, এটা একটা বড় ব্যাপার। তারপরে রাষ্ট্র যখন তাদেরকে স্বীকৃতি দেবে তখন তো এমনি এমনি দেবে না, তাদের একটা রেগুলেশনের ব্যাপার থাকতে পারে, নিয়ন্ত্রণ থাকবে। তো সেইটার মধ্য দিয়ে আলিয়া মাদ্রাসা যেরকম হয়েছে ওরকম হয়ে যাবে কিনা, এরকম তাদের ভয় আছে। তার থেকেও গুরুত্বপূর্ণ তাদের ভয় হলো যে আসলে এটা দরকার আছে কিনা, মানে খুব হীনমন্যতা, মানে কি তাদের প্রয়োজন বোধ তারা মনে করেন, সদিচ্ছার জায়গাটা নাই বা প্রয়োজন বোধ তাদের কাছে নাই। আর অপরপক্ষে যেই বিপরীত পক্ষটা, মানে যারা এখান থেকে দেবেন, এটা খুবই মানে ইসের ব্যাপার, মানে কী বলে, এটা খুব হাস্যকর একটা ব্যাপার। দেখবেন যে আমরা যেই প্রথম পক্ষ, আমরা যদি বলি যে কওমি মাদ্রাসা কিংবা মাদ্রাসার যারা আলেম ওলামা, তাদের যে পক্ষ, তারা নিজেদেরকে একরকমের সুপিরিয়র মনে করেন। আমরা মনে করি যে আমরা কেন মানুষের কাছে স্বীকৃতি আনতে যাবো ইত্যাদি ইত্যাদি, আমাদের স্বীকৃতি তো আসমান থেকে, হ্যাঁ আসমান থেকে আসবে, ওকে ওকে নাইস। তো এইটা তাদের মধ্যে হয়। তো কিন্তু তাদের যেতে হয় তাদের নানান কাজে, তারা তো এই রাষ্ট্রেই বসবাস করে, অবশ্যই রাষ্ট্রের মানুষের সাথে তাদের সম্পর্ক বন্ধন আছে। অনেক সময় যেসব ছেলেরা অনেক বড় বড় অপরচুনিটি পাওয়ার তারা যোগ্য, তাদের কাছে সামনে সুযোগ থাকে কিন্তু তারা পায় না, তখন তাদের কাছে মনে হয় যে আমাদের এটা দরকার ছিল। আবার ওই কর্তৃপক্ষ যারা আছেন, যারা স্বীকৃতি দেবেন, তাদের অনেকগুলো ভয়ের ব্যাপার আছে। তাদের ভয় আন্তর্জাতিকভাবে কিছু আছে। তারা মনে করে যে বাংলাদেশটা এটা তালেবানি রাষ্ট্র হয়ে যাবে কিনা, মানে এমন একটা শিক্ষা, যে শিক্ষা ধারার ব্যাপারে ওয়ার অ্যান্ড টেরর একটা ব্যাপার আছে না, যে ইন্টারন্যাশনালি জঙ্গি বানানো ইত্যাদি ইত্যাদি একটা ব্যাপার আছে। তো এইটার লেভেলটা তারা তো দীর্ঘদিন পর্যন্ত এই গোষ্ঠীকে লাগাইছে, যে এরা হলো তালেবান, এই গোষ্ঠী থেকে এরা হলো জঙ্গি প্রজনন কেন্দ্র, এখান থেকে ওই অমুক হামলা বোমা হামলা ইত্যাদি ইত্যাদি লোকজন বের হয়েছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, মানে এইটা পসিবল নাকি, এরকম একটা ব্যাপার। তাদেরকে রাষ্ট্রের একটা মেইন ধারায় তখন নিয়ে আসা হয় কিনা, একটা ব্যাপার ঘটবে। তো এটা একটা সমস্যা তাদের আছে। দ্বিতীয়ত তাদের একটা ভয় আছে, যেটাকে আমাদের এখন এক ধরনের বলয় আছে না, যে যারা মাদ্রাসা শিক্ষার্থীদেরকেই খুব বেশি পছন্দ করে, তাদের মুখ থেকে আমাদের শোনা, যেমন ধরেন গৌতম দাস, ফরহাদ মজহার বা তারা এই কথাগুলো বলেন। তারা বলেন যে জমিদারি হারানোর ভয়। কারণ মাদ্রাসার ছেলেরা, আপনি যদি গত 1 দশক বা তারও আগে থেকে একটু দেখেন, যেসব ছেলেরা নানান জায়গায় মাদ্রাসার বাইরে যেখানেই তারা গিয়েছে, তারা তাদের যোগ্যতার এমনভাবে তারা প্রমাণ রাখছে, বিভিন্ন জায়গায় তারা তাদের যে স্বকীয়তা, তাদের স্বাতন্ত্র্যের যে পরিচয় দিয়েছে, তো তারা সম্ভবত ভাবছে যে তারা একটা সময় আর পেরে উঠবে না। এরকম একটা প্রবল ভয় তাদের মধ্যে, রাষ্ট্রপক্ষের তাদের মধ্যে কাজ করে। আর একটা ভয় আছে, সেটা হলো যে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এটাকে একরকমের একটা স্যাক্রেড প্লেস মনে করা হয়, মানে এখানে সবার আসলে যাওয়ার অ্যাক্সেস নাই। আপনার কি মনে হয় যে আমরা যেমন ইউনিভার্সিটিতে, ধরেন কলেজে, বিদ্যালয়ে আমরা যেমন যাই, ঘুরতে যাই না, আমরা টিএসসিতে যাই, ঘুরতে যাই, তো আপনার কি মনে হয় যে বাইরের লোকজন অ্যাভেলেবল মাদ্রাসা ঢোকে? না, আসে না কিন্তু, ঠিক না? তারা মনে করে এখানে তাদের যথেষ্ট অ্যাক্সেস নাই, বা গেলে তাদেরকে কি মনে করা হবে, কি বলবে, তারা এইভাবে তারা যায় না, অভ্যস্ত না। ফলে তারা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে যে তাদেরকে আসলে কিভাবে গ্রহণ করা হবে। তারা সিগারেট খেতে পারে, তাদের মুখ থেকে গন্ধ আসে কিনা একটা ব্যাপার হইতে পারে। আবার হুজুরদের সামনে তাদের একটা কাঁচুমুচু একটা ব্যাপার থাকতে পারে, একটা ব্যাপার আছে, মানে একটা দূরত্ব আছে। এই ব্যাপারটা মনে হয় অনেকটা আপনার ওই যে সামাজিকভাবে মসজিদে ঢোকার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা কিছু মানুষের কাজ করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না বা হয়তো বা ছোটখাটো নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ত থাকে, তারা মোটামুটি মসজিদে ঢুকতে ভয় পায়। সেম জায়গাটা হয়তো মাদ্রাসার ক্ষেত্রেও পবিত্র জায়গার স্মরণ করে, অথবা নিজেদেরকে সেই জায়গার সাথে ফিট করতে না পেরে মোটা থেকে মনে হয় এই এরকম তাদের একটা বড় ব্যাপার আছে। তো এই সব মিলে তারা চিন্তা করে যে না, এত স্বীকৃতি টিকৃতির দরকার আছে। আবার নতুন করে এত বড় একটা জনগোষ্ঠীকে চাকরি দিলে কই দিবে, তারা আবার কি গ্যাঞ্জাম বাঁধাই দেবে সেখানে, এমন কিছু ব্যাপার স্যাপার আছে। তো এই কারণে সম্ভবত এটা হচ্ছে না।
আমার কাছে একটা ব্যাপার মনে হয় ভাইয়া, যে আমাদের কওমি মাদ্রাসার সিলসিলা দারুল উলুম দেওবন্দ থেকে, তো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার একটা বড় ব্যাপার ছিল যে সরকারি বলয় থেকে মুক্ত থাকা, মানুষের মানে চান্দা নিয়ে, মানে সেই সময়ের যে প্রেক্ষাপট, ব্রিটিশ সরকার যেন মাদ্রাসার অভ্যন্তরীণভাবে হস্তক্ষেপ করতে না পারে, সে ধারাবাহিকতায় কিন্তু দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু তখনকার প্রেক্ষাপট, তখনকার রাষ্ট্র ব্যবস্থা, ব্রিটিশ রাষ্ট্র ব্যবস্থা এবং এখনকার প্রেক্ষাপট, এটা তো আসমান জমিন। না ওইভাবে না, আমি এইভাবে বলেন, ধরেন আরেকটু অন্যভাবে আমি জিজ্ঞেস করি, ধরেন আপনি সরকার থেকে কিছু নেবেন না, এই তো কথা যে সরকার থেকে বা রাষ্ট্র থেকে, মানে সরকারের তো আর সরকারের বলয় সৃষ্টি করা যায় এমন কোনো কিছুতে আমি সম্পৃক্ত হব না, এটাই তো ব্যাপার ছিল। এরকম হইতে পারে। সরকার তো ধরেন নিজের তার কোনো আয় নাই, মানে রাষ্ট্রীয় আয়, এটাকে ট্যাক্স ভ্যাট ইত্যাদির মধ্য দিয়েই তো তারা নেয়, তাই না? তাদের যে রাজস্ব বা দান দক্ষিণা আছে ইন্টারন্যাশনাল নানা রকমের, এইগুলোই তো তাদের আয়। তো বুঝলাম যে আপনি সরকার থেকে নেবেন না, তাহলে দেন কেন? এটা আমার একটা মৌলিক প্রশ্ন। তাহলে আপনি দিচ্ছেন কেন? আপনি আপনার টাকা থেকে, গভর্নমেন্ট তো ট্যাক্স কাটতেছে নাকি কাটে না? অবশ্যই। আপনি আপনার ওষুধ কিনতেছেন সেখান থেকে কাটতেছে, বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য কিনতেছেন সেখান থেকে কাটতেছে। একজন মানুষ তার যদি 20-25,000 30,000 টাকা থাকে, তো দেখবেন যে বর্তমানে ট্যাক্স কাটার যেই ব্যাপার, মানে বা ভ্যাট কাটার যেই রেশিও, বা মোবাইলে কথা বলছেন ইত্যাদি ইত্যাদি, সেখানে দেখবেন যে কোনো না কোনোভাবে তার 4-5,000 টাকা ট্যাক্সের, মানে মোটামুটি 30% বা 20% টাকা ট্যাক্সে চলেই যাচ্ছে। তো আপনি আপনার টাকা কেউ নিয়ে যাচ্ছে, সেটা আপনি খুবই মানে ঠিক আছে, ওকে নিচ্ছে, কিছু করার নাই, তো আপনি এটা তো আপনারই টাকা, তো আপনি এই জন্য নেবেন না কেন? মানে আপনার সেই টাকায় আপনার নিতে সমস্যাটা কোথায়? বাংলাদেশে দেখেন, একজন মেডিকেলের স্টুডেন্ট, তিনি যখন মেডিকেলে পড়েন, আমার ঠিক মনে নাই যে একজন স্টুডেন্ট সম্ভবত মেডিকেল পাস করতে করতে কে যেন কোথায় বলছিল যে প্রায় 60-65 লাখ টাকা মানে পার স্টুডেন্ট প্রতি গভর্নমেন্টের খরচ হয়। এবং তাকে কেন খরচ করে? যে এরপরে সে দেশে অবদান রাখতে পারে ইত্যাদি ইত্যাদি। সবাই যে রাখে তাও না, কেউ চলে যায়, কেউ পরবর্তীতে বড় চোর হয়, খুব ভালো মানুষ নাও হইতে পারে, কেউ প্র্যাকটিসের সাথে থাকেই না, কেউ বিদেশ চলে যায়, আবার কেউ থাকেন, তারা থাকেন। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী যারা, তাদের পিছনে তো গভর্নমেন্টের কোনো খরচ নাই, তারা যা দেন পুরো জীবন তারা দিয়েই শুধু যান। বাংলাদেশে বিরাট বিরাট এতিমখানা আছে এবং লক্ষ লক্ষ ছেলে এতিম, যাদের ভরণ পোষণের ব্যাপার রাষ্ট্রীয়ভাবে, তাদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করা, তাদের বাসস্থানের সুযোগ সৃষ্টি করা, তাদের জন্য এগুলো তো তাদের একটা মৌলিক চাহিদা, তাই না? এবং রাষ্ট্রীয় অধিকারের মধ্যেও পড়ে যে তাদের জন্য সেই ব্যবস্থাপনাগুলো করা, সেগুলো এনজিও টাইপের মানে নন গভর্নমেন্টাল বা বেসরকারি ব্যবস্থাপনায় মাদ্রাসাগুলো করে আসতেছে। এবং তারা শুধু দিয়েই যাচ্ছে, মানুষের কাছ থেকে চান্দা কালেকশন করে হোক, ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে হোক। তো আমরা কেন শুধু দিয়ে যাবো, কেন নেব না? মানে আমার টাকা আমি নিতে পারবো না, এই জায়গার সাথে আসলে ইংরেজদের ওইটা মেলে না। ওইটা ব্যাপার ছিল যে ইসলাম শুধু না, এটা ছিল পুরো রাষ্ট্রীয়ভাবে ইংরেজদের সাথে আমাদের একটা বিরোধ ছিল, একটা শত্রুতা ছিল। তারা আমাদের এখান থেকে নিয়ে আমরা যে তাদেরকে ট্যাক্স দিতাম, আমাদেরকে চুষে তারা তাদের দেশ যেটা ব্রিটেন বা ইংল্যান্ড, সেটাকে তারা সমৃদ্ধ করেছে। পুরো বাংলা থেকে তারা বছর বছর মাসে মাসে তারা বিলিয়ন বিলিয়ন ডলার, এখনকার সময়ের হিসাব নিকাশ করলে, সেদিন কে যেন লিখলেন যে তখনকার ব্রিটেনের রানী বাংলা থেকে মান্থলি আপনার 10 বিলিয়ন ডলার নিতেন, না মানে বার্ষিক 10 বিলিয়ন ডলার, এই সমমানের আর কি। আর আমাদের এই যে ফেসিস্ট শিখেছে না, যে পতিত স্বৈরাচার যিনি ছিলেন, তিনি প্রায় 16 বিলিয়ন ডলার সরাইছেন, মানে তার থেকে অনেক বেশি। তো এটার সাথে এটা যায় না আমার মনে হইলো আর কি, বরং তো আমাদের নেওয়া উচিত। তাহলে এখন এসে তো প্রশ্নটা চলে আসছে হচ্ছে রাষ্ট্রের মুখে, যে প্রশ্নটা কি, যে এই যে লক্ষ লক্ষ এতিম ছাত্রদেরকে এবং ভরণ পোষণ পড়াশোনার ব্যবস্থা করছে কওমি মাদ্রাসাগুলো, এবং বেসরকারিভাবে যেভাবেই হোক সংগ্রহ করে, বরং তো রাষ্ট্রের স্ব-উদ্যোগে এই প্রতিষ্ঠানগুলোকে অ্যাপ্রিসিয়েট করে তাদেরকে আসলে সনদ দিয়ে দেওয়া দরকার ছিল। আচ্ছা, এটা একটা চমৎকার প্রশ্ন। এখানে কিছু দুর্বলতার ব্যাপার আছে, এবং ওই যে বললাম রাষ্ট্রের সদিচ্ছার একটা জায়গা আছে। দুর্বলতার ব্যাপারটা কি, পৃথিবীর যেই আইন কানুনগুলো, যেই ব্যবস্থাপনাগুলো বর্তমানে চলছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডকুমেন্টেশন, মানে আপনার পেপার ওয়ার্ক থাকা যথেষ্ট, যা কাজ করবে তার, হ্যাঁ, এবং এইটাকে উপস্থাপন করতে পারা। আমার কাছে মনে হয় না যে আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ কিংবা এটার যারা নেতৃত্ব দেন, তারা এগুলোকে যথেষ্টভাবে প্রেজেন্ট করতে পারছেন। তাদের যথেষ্ট পরিমাণে তাদের কাছে ডকুমেন্টেশন নাই। মানে যেইভাবে ডকুমেন্টেশন করলে আপনি সমাজকে বলতে পারবেন যে আমরা এটা করছি, সেভাবে বলা হয় না। বরঞ্চ এটা হইতে পারে যে নিজেরা এত প্রচার মুখী না, তারা একটু প্রচার বিমুখ, এই কারণে হইতে পারে।
কিন্তু তাদের প্রেজেন্টেশনের জায়গাটা অনেক অনেক দুর্বল। অনেক দুর্বল। তো সেই জায়গাটা যদি দুর্বলতা থেকেও থাকে, তারপর তো রাষ্ট্রের জায়গা থেকে তো অবশ্যই উচিত ছিল। তারা এটা করে নাই। মানে আপনি এই যে দেখেন যে বিদ্যানন্দ বলেন বা যারা সমাজে দরিদ্র শ্রেণীকে নিয়ে কাজ করতেছে, যতটুকুই কাজ করুক তারা এটার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো না কোনো খাত থেকে ফান্ড পায়, রাষ্ট্রীয় সম্মাননা পায়, স্বীকৃতি পায়, সম্মাননা পায়, অথচ তার থেকে মানে মানে বহুগুণ বেশি কমি মাদ্রাসা কাজ করার পরেও সে স্বীকৃতি করে আসছে। মানে এটার কোনো ইয়া নাই, একটা মাদ্রাসাতে কোনো লিমিটেশন নাই যে একটা ছাত্রকে কত যা লাগে যেভাবে লাগে, বরং স্কুল কলেজে দেখা যায় যে হাত খরচের টাকা পর্যন্ত দেওয়া হয় মানে কোনো জায়গায়। তো দেখা যাচ্ছে যে ওই যে আপনি যেটা বললেন ডাক্তার বানানোর জন্য 60-65 লাখ টাকা, একটা ছাত্রকে আলেম বানানো পর্যন্ত যতগুলো ভর্তুকি কয় মাদ্রাসাগুলো দিয়ে থাকে সেটা তো তার কাছাকাছি চলে যাবে, বা কারো ক্ষেত্রে অনেক বেশি চলে, কিতাবাদি থেকে শুরু করে A to Z। তো সেই জায়গা থেকে আসলে রাষ্ট্রের এই যে দুর্বলতা, আজকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে এসে এই দুর্বলতা তো রাষ্ট্রকে মানে এটা কাটে তুলতে হবে। বৈষম্য, এটা আমরা যেরকম বৈষম্যের কথা বলি, আমরা তো এটা নানান জায়গায় বলেছি যে নাগরিক হিসাবে আমাদের যেই বৈষম্য এগুলো দূর করা দরকার। আমাদের নানান কমিউনিটির সাথে যে বৈষম্য, একজন স্কুলের ছাত্র, একজন কলেজের ছাত্র, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা যে সুযোগ সুবিধা পায়, একজন মাদ্রাসার শিক্ষার্থী শুধুমাত্র মাদ্রাসায় পড়ার কারণে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, সে শুধুমাত্র দিয়ে যাবে, এটা অবশ্যই একটা বৈষম্য। এবং এটা রাষ্ট্রকে নতুন করে ভাবা উচিত। যারা যারা সংস্কার চান তাদের তো এটা ভাবতে হবে অবশ্যই। এবং তারা যদি এটা না ভাবেন তাহলে বোঝা যাবে যে তাদের মধ্যে অন্ধত্ব ভর করছে, তারা দেখছেন না, অথচ সেটা মানে হওয়ার কথা না। এখন ভাইয়া যে ব্যাপারটা হচ্ছে এই যে হয়নি, এতে আমরা আসলে কোন কোন জায়গাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন? সনদের বাস্তবায়ন না হওয়া, স্বীকৃতি না আসা, মোটা দাগে আমরা কোন কোন জায়গাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমাদের দরকার কেন সেই জায়গাটা একটু বলি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের আসলে ক্ষতির জায়গাটা কেমন। দরকারের প্রশ্নটা অনেকে এটা তোলেন না, তারা মনে করেন যে নানান রকমের ভাবে তারা ভাবেন যে ঠিক আছে, একটা স্বীকৃতি হইলে আমরা একটা শিক্ষিত শ্রেণীর মধ্যে যাব, এরকম। আমার জায়গা থেকে আমি যেটা মনে করি সেটা হলো দরকারটা এই কারণে না, দরকারটা হলো আমরা যে উদ্দেশ্যে লেখাপড়া করি সেই উদ্দেশ্যেই, মানে লেখাপড়ার উদ্দেশ্যের সাথে এই উদ্দেশ্যটা মিল আছে। শিবলি নোমানী যদি আমরা বলি 19 শতকের একজন বিখ্যাত আলেম, তারা বা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, কিংবা আপনি যদি বলেন আসলাম কাসিমি, যে কাসিম মাহমুদ রহমতুল্লাহ নাতি, ওনরা সেই দরকারের কথাগুলো তারা বলছেন যে দরকারের প্রশ্নটা আসলে কি। এক নম্বর প্রশ্ন হলো যে আমরা যেই পড়াশোনাটা করি ইমান এবং ইমানের সাথে সম্পৃক্ত যেই জ্ঞান, সেগুলো ইলমের বাইরে না, এই কথাগুলো তারা বলছেন বহুভাবে। সুতরাং আমরা যদি ইলম শিখতে চাই সেক্ষেত্রে এটা জরুরি। আপনি বাংলাদেশে এইভাবে উদাহরণ দিয়ে বলি, ধরেন হালাল প্রোডাক্ট দরকার, এটা তো আমাদের একটা ইলমের প্রয়োগের একটা মৌলিক জায়গা, তাই না? যে মানুষ হালাল খাবে, আমরা শুধুমাত্র বিধান বর্ণনা করবো তা তো না, মানুষের হালাল খাবারের নিশ্চয়তা দেওয়া, তাদের জন্য সঠিকভাবে গাইড দেওয়া, এটা জরুরি। এখন এটা হালাল খাবার কি না সেটা আপনি কেমনে বুঝবেন? এখন তো আধুনিকভাবে নানান রকমের খাবার, দেখবেন চকলেট বানাচ্ছেন, আপনি আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন, আমরা আমাদের ছেলেদেরকে খাওয়াচ্ছি না। তো এখন চকলেটটা হালাল কিনা, কিংবা ধরেন আমরা যে সাবান ব্যবহার করি সেগুলো কেমন অ্যারোমেটিকের মতো যে হালাল লাগানো আছে, তো এটা আসলে হালাল কিনা এগুলো কেমনে বুঝবে? তো এগুলো বোঝার জন্য আমাদেরকে যেটা দেখতে হয় সেটা হলো এটার ইনগ্রিডিয়েন্টসগুলো হালাল কিনা, এখানে কোনো পর্ক, শুকর বা ইউরিনারি কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, কাঁচামাল যেটা হ্যাঁ, এটার র ম্যাটেরিয়ালস গুলো যেগুলো আছে সেগুলো হালাল কিনা, এটা জরুরি। এটা কিসের চর্বি দিয়ে বানানো হয় ব্যাপার আছে না, এবং এইটা যেই প্রসেসের মধ্য দিয়ে আসে সেই প্রসেসগুলো কতটা হালাল, সেই প্রক্রিয়াটা কেমন, সেখানে এমন কোনো অপবিত্র ব্যাপার ঢোকে কিনা। তো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু এই হালালের সাথেই সম্পৃক্ত। আপনি যখন মানুষকে গাইড দিবেন তখন এই প্রসেসগুলো সম্পর্কে আপনার ধারণা থাকাটা জরুরি। অথবা আপনি এমন এক কমিউনিটির সাথে এগুলোকে কোলাবোরেটিভ ওয়েতে আপনি তাদের সাথে কথা বলবেন যেন তাদের সাথে বিশ্বাস করা যায় এবং তারা আপনাকে বলবে হ্যাঁ এটা হালাল। তাদের হালালের বিধান সম্পর্কে তাদের জ্ঞান থাকতে হবে অথবা আপনার জ্ঞান থাকতে হবে এবং তাদের উপর আপনার বিশ্বাস রাখতে হবে, এমন একটা ব্যাপার লাগবে না? তো এই কারণে আপনি যে মানুষকে যে বিধান বলবেন, যে ইমানের কথা বলবেন, যেই আসমানি যে প্রত্যাদেশের যে কথাগুলো আপনি বলবেন এবং সেখানে মানব জাতির জন্য যে গাইডেন্স আপনি দিবেন, সেগুলোর সাথে সম্পৃক্ত ব্যাপারগুলো এই আপনার বর্তমান শিক্ষা যে শিক্ষাধারা এগুলোর সাথে জরুরি।
এবং সেইটা আপনি ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে সেটা অ্যাকসেপ্টেন্স না হবে, গ্রহণযোগ্য না হবে। এখন অ্যাকসেপ্টেন্স কেমন হবে তারও আগে আরও একটু কথা বলে নিই, নইলে এটা হবে না। সেটা হলো আমরা এই জন্য বলি না যে স্বীকৃতিটা দরকার, যে আমরা শিক্ষিত হব, শিক্ষিত জাতির মধ্যে এটার জন্য না। বরং যে আপনি যখন সার্টিফিকেট স্বীকৃতির এই জায়গাগুলোতে যাবেন, সার্টিফিকেট জিনিসটা আমার কাছে 1 নম্বর কথা, এটা একটু পরে বলি, যে এটা টোটাল একটা জোচ্চুরি টাইপের জিনিস মনে হয়। এইটা দ্বারা মানুষকে মূল্যায়নের যে স্ট্যান্ডার্ডগুলো হওয়া উচিত ছিল, শিক্ষার যে মূল্যায়ন স্ট্যান্ডার্ডগুলো হওয়া উচিত ছিল, সেগুলো এর দ্বারা বরঞ্চ আড়ালে রাখা হয়। মানে অনেক মূর্খ টাইপের মানুষ, যারা টোটালি মানে আনপড়, ইগনোরেন্স টাইপের মানুষ, এই লোকগুলোকেও শুধু সার্টিফিকেটের বলে আমরা অনেক সময় দেখি শিক্ষিত হিসেবে। এবং এর ফলে আমরা কি দেখি, দেখেন না যে মুক্তিযুদ্ধের সনদ দিয়া বড় বড় বাটপাররা সচিব হয়ে আছে, এরকম হয়েছে না? আবার দেখবেন যে সে শিক্ষাধারা যতগুলো সার্টিফিকেটগুলো আছে, কি বলে মাস্টার্স, অনার্স, এগুলোকে সব মানে চুরি বিক্রি হচ্ছে, এরকম হয়েছে না? বিভিন্ন ইউনিভার্সিটি বিক্রি করছে। এগুলোর কারণ হলো কি, যে সার্টিফিকেটকে আপনি তার যোগ্যতার কি বানাইছেন, একটা স্ট্যান্ডার্ড বানাইছেন, আপনি কাগজ বানাইছেন যে এটা তার যোগ্যতা। আপনার যে পরীক্ষা পদ্ধতি, আপনার যে তাকে ইন্টারভিউ পদ্ধতি, সেটা রাইট না, আপনি সেটার উপরে ট্রাস্ট করতে পারতেছেন না, আপনাকে একটা কাগজ লাগতেছে। তো ওইটা একটা বিষয় আছে, মানে ওই পদ্ধতিকে আমি যদি বাদও দিই, একটা এক্সিস্টিং যে পদ্ধতি, সেই জায়গা থেকে তো সার্টিফিকেটটা আসে, তাই না? তো আপনি যখন সেই পদ্ধতিকে গ্রহণ করে, আপনি যখন বাংলাদেশে শুধুমাত্র তো মসজিদ মাদ্রাসা না, এছাড়া তো অনেক ডিপার্টমেন্ট আছে, ঠিক না? যে সমস্ত ডিপার্টমেন্টে আপনার যেমন কর্মজীবীর চাহিদা আছে, একইভাবে আমাদের মাদ্রাসা শিক্ষার্থী যারা আছে তাদের সেই যোগ্যতাও আছে, বিভিন্ন জায়গায় কাজ করার যোগ্যতা তাদের আছে। আবার আমরা যদি ধরেন আরেকটু ঘুরে বলি, যদি বলে যে কেমন যোগ্যতা আছে, আপনারা বলেন। আমাদের বাংলাদেশে ইসলামিক স্টাডিজ, যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ পড়ানো হয়, তো ইসলামিক স্টাডিজের যেই সমমানের যে যোগ্যতা, এটা কমি মাদ্রাসার ছেলেদের আছে, অবভিয়াসলি তাদের আছে, অবশ্যই। তারপরে এখন তো ইসলামিক ব্যাংকিং নিয়ে বিভিন্ন জায়গায় সাবজেক্ট আছে, হ্যাঁ, পড়াশোনা করানো হয়, সেটা একটা ব্যাপার আছে, যেটাকে আমরা বলি ইলমুল ইকতেসাদ, হ্যাঁ, অর্থনীতির একটা ব্যাপার আছে, সেগুলো নিয়ে মাদ্রাসার ছেলেদের যোগ্যতা আছে। ইসলামিক হিস্টোরি, হ্যাঁ, ইসলামের ইতিহাস তো নিয়ে তো সাবজেক্ট আছে, ইউনিভার্সিটি সাবজেক্ট আছে, এবং সেই হিস্টোরি ইউনিভার্সিটিতে আছে, কলেজগুলোর মধ্যে, হ্যাঁ, আমরা যেগুলো বিশ্ববিদ্যালয় কলেজ সেখানে আছে, এবং সেখানের যে যোগ্যতা সেগুলো মাদ্রাসার ছেলেদের আছে। এখন এই সমস্ত যোগ্যতা সার্টিফিকেটের ফলে তারা যেই সব ক্ষেত্রে তারা চাকরি করতে পারে, তাহলে সেখানে মাদ্রাসার ছেলেরা চাকরি করতে পারা উচিত ছিল। আরেকটা ব্যাপার হলো যে বাংলাদেশে সাবজেক্ট ওয়াইজ চাকরি করার জায়গা, ক্ষেত্র, এগুলো বাংলাদেশে খুবই অল্প, না, রেস্ট্রিক্টেড জায়গাগুলো খুব অল্প। এছাড়া সবাই সব জায়গায় চাকরি করতে পারে। যেমন দেখবেন একটা ছেলে, সে পড়াশোনা করছে কি বলে ইকোনমিক্স নিয়ে, সে এখন ভ্যাট ট্যাক্সের কাজ করে, এরকম হয় না? একটা ছেলে দেখবেন পড়াশোনা করছে বাংলা নিয়ে, সে এখন ব্যাংকে চাকরি করতেছে, এরকম হচ্ছে না? বা আইন নিয়ে পড়াশোনা করছে, সে আইনের কাছাকাছি সে এনজিওতে চাকরি করতেছে, এবং সে হয়তো ফিল্ড ওয়ার্কার, সে রিজিওনাল অফিসার, এরকম হচ্ছে না? এরকম হচ্ছে। তো সুতরাং বোঝা গেল যে এই যেগুলো যেহেতু বাংলাদেশে কমন প্র্যাকটিস আছে, তো মাদ্রাসা ছেলেরা এগুলো চাইলে পারলে কি হইতো, সমাজের মূল ধারার মধ্যে সে ঢুকতে পারতো, এবং ভিতরের ক্ষতগুলো, ভিতরের জায়গাগুলো, স্পেসগুলো, মানুষের মধ্যে দিনের যে চাহিদাগুলো, তাদের মধ্যে যে ডিমান্ডগুলো কি, প্রবলেমগুলো কি, এগুলো সে ফাইন্ড আউট করতে পারতো, এবং এখানে সে গাইড করতে পারতো, সঠিক জায়গার মতো করে সে গাইড করতে পারতো, মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে সে নিজেকে রিলেট করতে পারতো। আমি একটু কথা বেশি হয়ে যাচ্ছে কিনা জানি না, আমি আপনাকে বলি, আমাদের মাদ্রাসায় যে আবাসিক ব্যবস্থাপনা, এইটা মানুষকে এক ধরনের বিচ্ছিন্ন করে ফেলে। আবাসিক ব্যবস্থাপনা যেটা, এটা আমাদের ট্র্যাডিশনাল যেই বড় বড় আলেমরা ছিলেন, তাদের জায়গা থেকে, একদম গোড়ার থেকে এগুলো একটা প্রশ্নবিদ্ধ জায়গায় ছিল। আমাদের পরবর্তীতে যখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যখন বিস্তার লাভ করে, তখন এগুলো নিয়ে তারা ভাবছেন কিনা আমি জানি না। দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয়, তখন সেটা ছিল একটা ট্রানজিশনাল পিরিয়ড। হ্যাঁ, আমরা সেইভাবে যদি আমরা কথাটা বলি, একটা মানে একটা কি বলে, এটা একটা সংকটময় একটা মুহূর্ত। হ্যাঁ, যেমন এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, যে আপনার কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, রাইট? তো এই জন্য কি হয়েছে, আমাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট লাগছে। আপনি এটাকে আমরা আগের মতো করে যদি তত্ত্বাবধায়ক সরকার বলি, সেটাও কিন্তু না, মানে ওইটা ছিল যে একটা একদল লোকের কাছে হ্যান্ড ওভার করা হবে, সেটার প্রসেস আছে, এটা তো কোনো প্রসেস ছিল এটা না। হ্যাঁ, তখন কি ছিল, প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা হবে, একটা প্রসেস ছিল না, এরকম তো না। কিন্তু এখন সবাই মিলে একটা জন আকাঙ্ক্ষা, হ্যাঁ, কি বলে এটা, পিপল উইল, হ্যাঁ, এরকম একটা জায়গা থেকে একটা সরকার গঠন করা হয়েছে, রাইট? তো দেওবন্দ মাদ্রাসার যে প্রতিষ্ঠা এবং দেওবন্দ মুভমেন্টের যে প্রতিষ্ঠা, সেটা ছিল একটা ট্রানজিশনাল পিরিয়ড। হ্যাঁ, এখানে ইসলামী শিক্ষার একটা শূন্যতা ছিল,
এবং সেই শূন্যতার জায়গা থেকে তৈরি হয়েছে দারুল উলুম দেওবন্দ। যখন ইসলামী শিক্ষার লোকজন ছিল না, মানুষ দিনের জায়গা তো ছিলও না, মুসলিমদেরকে গাইড করার মতো আলেমরাও তৈরি হচ্ছিলেন না। দীর্ঘদিন পর্যন্ত ইংরেজদের একটা নিপীড়নের একটা শাসন ছিল, মুসলমানদেরকে সঠিক শিক্ষায় তারা শিক্ষিত হতে তারা দেয় নাই। বিদগ্ধ আলেম মৃত শত শত আলেমদেরকে তারা ফাঁসিতে ঝুলাইছে। ফলে তাদের একটা আতুর ঘর দরকার ছিল যেখানে নতুন করে আলেম ওলামা প্রজন্ম সেখানে তৈরি হবে। তো ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছুকে বৈধ করে নিতে হয় আপাত দৃষ্টিতে, যেগুলো পরবর্তীতে যখন জয়ী হবে, যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন কি সেটা থাকবে? থাকবে না। তো আমরা এখন হয়েছে কি, সেই ট্রানজিশনাল পিরিয়ডের শিক্ষা নিয়ে এখনো আসি, আমরা চিন্তা করি নাই। তখনকার সময় আলেমদের হয়তো এইটা চিন্তা ছিল যে যারা পড়বে তারা সবাই আবাসিকভাবে পড়বে। আমি ওই জায়গাটা একদম ক্লিয়ারলি টাচ করতে চাই, যে সেটা হলো যে উচ্চশিক্ষা ছাড়া, একেবারে প্রাচীন যুগ থেকে উচ্চশিক্ষা ছাড়া আপনার অল্প বয়সী যে শিক্ষাটা, মানে একেবারে কি বলে, আমরা যদি বলি আমাদের উচ্চশিক্ষাটা কোথায় শুরু হয়, যে অনার্স থেকে, রাইট, বা আর একটু পরে, এরকম একটা আমরা উচ্চশিক্ষা মনে করি। আমাদের দেখবেন গ্রামগঞ্জে ছেলেরা তারা ইন্টার পর্যন্ত পড়ার পরে হয়তো তারা ঢাকায় আসে, বিভিন্ন জায়গায় তারা ইউনিভার্সিটিতে তারা পড়তে যায়, রাইট, তখন তারা আবাসিকভাবে মেসে টেসে থাকে, কিন্তু এছাড়া তারা তাদের এলাকাতেই থাকে। হ্যাঁ, তো ইমাম গাজ্জালির এটা নিয়ে তার চিন্তাভাবনা আছে, ইবনে সিনার শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা আছে, কিংবা রিফাত আখতাবি, দেখবেন অনেক বড় বড় শিক্ষাবিদদের তাদের এটা নিয়ে চিন্তাভাবনা আছে। তারা সবাই কথাটা বলছেন যে একদম উচ্চশিক্ষা যেটা, এইটা ছাড়া আবাসিক ব্যবস্থাপনা এটা উচিত না, তারা এটা রাখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা থেকে আমরা করি, আপনি দেখবেন যে মুসলিম শিক্ষা ব্যবস্থা নিয়ে তার যে থিঙ্কিং ছিল ওই সময়কার ইসলামী শিক্ষা নিয়ে, যারা কিশোর তারা যখন তার কাছে শিখতে আসতেন তাদেরকে তিনি আবাসিকভাবে রাখতেন না। তখন কিন্তু আবাসিকভাবে শিক্ষার একটা ব্যবস্থা ছিল। আপনারা দেখবেন যে আসহাবে সুফফার মাধ্যমে, হ্যাঁ, আসহাবে সুফফার মাধ্যমে আছে, কিংবা আপনি দেখবেন ডক্টর আব্দুল মাহবুব স্যারের যে বই আছে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাদান পদ্ধতি, কিংবা এই যে দেখবেন আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা সাহেবের আছে আর রাসূলুল মুআল্লিম, হ্যাঁ, এই বইগুলোর মধ্যে দেখবেন যে তারা দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাদান পদ্ধতি কেমন ছিল। দেখবেন যে কিশোররা যখন আসতেন আল্লাহ রাসূলের কাছে, তিনি তাদেরকে 2-3 দিন বেশি রাখতেন না। তার মা তার জন্য তার একটা হৃদয়ের একটা আকুতি থাকবে, হ্যাঁ, তারা এটা সহ্য করতে পারবে না, এবং ছেলেরাও না, মানে এতদিন থাকতে পারবে না, একটা ব্যাপার তাদের ছিল। কিশোরদেরকে তিনি পাঠায় দিতেন। আমাদের তখন একটা ব্যবস্থা ছিল যে ছাত্ররা সবাই আবাসিক পড়বে, এবং এই আবাসিক ব্যবস্থাপনাটা এখন ধীরে ধীরে একটা ভয়ের ব্যাপার হয়ে গেছে। মানে সবাই মনে করতেছে যে যদি আমি আবাসিকভাবে না রাখি, সে দুনিয়ার নাঙ্গা গান্ধা একটা পরিবেশের মধ্যে ঢুকে সে পরিবর্তন হয়ে যাবে, এবং সে আর এই ভালো পরিবেশের শিক্ষা সে পাবে না। আবার ইলমকে বলা হয়েছে যে একটা পবিত্র একটা জায়গা, এখানের মধ্যে কি হবে, ময়লা নোংরা পড়লে সে আর ইলম অর্জন করতে পারবে না। দেখবেন যে উচ্চ শিক্ষার যে জায়গাটা, এই পর্যন্ত আসলে ইলমের কাছাকাছি সে আর যায় না। সে কিছু লিঙ্গুইস্টিক পড়াশোনা করে, সে কিছু বেসিক পড়াশোনা করে, এরকম আমাদের ফজিলতের আগ পর্যন্ত যে ব্যাপারগুলো ঘটে, ঠিক বিধান ফিকহের জায়গাগুলো নিয়ে তারা অত বেশি তারা আলাপ করে না। এর ফলে যেটা হয়েছে, সমাজের জায়গা থেকে আমরা অনেক দূরে দূরে সরে আসছি। আমাদের দেখবেন কমিউনিস্টের ছেলেরা এলাকাতে গিয়ে তার বন্ধু নাই, হ্যাঁ, বন্ধু নাই। আপনার আমাদের কি অবস্থা বলেন তো? একেবারে সেম। আমরা আমাদের বন্ধুরা যারা ইন্টার পর্যন্ত যারা পড়ে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে বা বিভিন্ন ইউনিভার্সিটি যারা পড়ছে, তারা যখন এলাকায় যায় তখন মানুষ তাদেরকে চেনে, দোকানদাররা চেনে, আমাদেরকে কেউ চেনে না, আমাদেরকে কেউ চেনে না। ফলে আমরা যখন, আমাদেরকে কিন্তু বলা হয়েছে, ওই যে আমরা বলি না এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে যে একটা দল কি হবে, ফিক শিখতে যাবে, এবং তারা আবার কি করবে, ফিরে এসে তার নিজ কওমকে, হ্যাঁ, নিজ কওমকে। আমরা কি নিজ কওমের কাছে যাচ্ছি? আমরা কিন্তু চিনছেই না। আমরা আবার এখানেই নিজেদের মতো করে থাকছি। ওরা না যাক, কিন্তু ওদেরকে লোকজন চেনে, আমাদেরকে চেনে না। তো আমরা যখন এলাকায় যাই, তখন আমাদেরকে এই যে সমাজের সাথে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়, শিকড়ের সাথে যে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়, এটার মূল কারণ হলো এই যে আবাসিক ব্যবস্থাপনা। এই আবাসিক ব্যবস্থাপনাগুলো সুনিয়ন্ত্রিতভাবে হয় নাই। কখন এগুলোর অনেক ধরনের সমাধান আছে, আমরা সমাধান একটু পরে, হ্যাঁ, শেষের দিকে আমরা আলাপ করি। কিন্তু এই যে আমরা যে কথাগুলো বলতেছিলাম, যে এগুলো হলো প্রকৃত প্রবলেম। আপনি বলতেছিলেন না যে আমরা বলতেছিলাম যে সমস্যাগুলো কি, এগুলো হলো সমস্যা। এবং দরকারটাও আবার এই কারণে যে আমাদের সমাজের জন্য যাইতে হবে, মানুষের কাছে যাইতে হবে, মানুষের কাছে বুঝতে হবে যে আমি আসলে কি পড়ি। আমি মাদ্রাসায় পড়াশোনা করে যখন আমি দাওরা শেষ করলাম, হ্যাঁ, এরপর আমি আবার অনার্স শেষ করলাম, তখনও আমি যখন বাড়িতে যাইতাম, আমার আশেপাশে এবং আমার অনেক আত্মীয় স্বজন তারা জানতেন না যে আমি মাস্টার্স লেভেলের আমার শিক্ষা শেষ। তারা ভাবতেন যে আমি হাফেজ, আমাদেরকে সবাই বলতেন হাফেজ। তো কেউ যখন বলতেন মাওলানা, ও মাওলানা হয়েছে নাকি, তারা জানেন না। কারণ হলো আমাদের সাথে ওই যে সমাজ বিচ্ছিন্নতা, ফলে স্বীকৃতির আমাদের দরকার। আমরা যদি স্বীকৃত হইতাম, সার্টিফিকেট আমার থাকতো, তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ আমি সার্টিফাইড একজন আলেম, হ্যাঁ, যে আমার মাস্টার্সের ভ্যালু আছে। এরপরে সমাজের ওই জায়গাগুলোতে আমরা বিভিন্ন জায়গায় আমাদের চাকরির যে একটা বড় সংকট আছে, এটা শুধুমাত্র অর্থনৈতিক সংকটের ব্যাপার শুধু তো না, মানুষের সাথে মিলে কাজ করা, তাদের প্রবলেমগুলো বোঝা, এটা একটা বড় ব্যাপার আছে।
এবং আপনার নেতৃত্বের একটা বড় ব্যাপার আছে। আমলাদের মাধ্যমে কিন্তু এক ধরনের নেতৃত্ব তৈরি হয়। আমরা এবার দেখছি না যে অনেক বড় বড় আমলারা অনেক গভর্নমেন্টের অনেক বড় বড় জায়গায় তৈরি হয়। তো এরকম এই নেতৃত্বের জায়গাগুলোতে আমাদের শূন্যতা তৈরি হচ্ছে। আমরা ওই সমস্ত জায়গায় না যাওয়ার কারণে আমাদের এক্সপার্টিস নাই, আমরা জানি না যে ওখানে ব্যাপারগুলো কি ঘটে। পলিটিক্যালি তো আমরা আসলে এক রকমের দেউলিয়ত চলছেই, কয়েক যে আপনার পলিটিক্যাল পাওয়ার বা যারা নেতৃত্ব আছেন তারা কিন্তু বাংলাদেশে একদমই একটা দেউলিয়া অবস্থা, তাদের নেতৃত্ব নাই। তো এরকম আর কি, তো নেতৃত্বের শূন্যতা তৈরি হবে তখন, কারণ তারা সার্টিফাইড না, তারা কোন আলেম তারা জানে না, এই ব্যাপারগুলো তখন তৈরি হবে, সমাজের সাথে মানুষ মিশবে না। ফলে হলো এবং শিক্ষাধারায় আপনার বলেন সংবিধান ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জায়গার মধ্যে আমাদের প্রস্তাবনার ভালো জায়গাও থাকে না। কারণ ফরমেটিভ শিক্ষা যেটা, যেই জায়গাতে প্রস্তাব দিলে একাডেমিক ওয়েতে অ্যাপ্রোচের জায়গাতে ঠিক হওয়া, এটা একজন সার্টিফাইড আলেমদেরকে যেইভাবে শেখানো হয় সেইভাবে আমরা আসলে আমাদের শিক্ষাধারাকেও বানাই। ফলে তারাও হয়তো স্বীকৃতির জায়গা থেকে এই জায়গাটাও তারা ভাবে, ফলে আমরা কিন্তু আমাদের ওই জায়গাগুলোকে আমরা হারাচ্ছি। এই নানান কারণেই স্বীকৃতিটা অবশ্যই জরুরি। আমার আপনার এই যে পুরো ব্যাপারটা আমরা বললাম, এখানে একটা ব্যাপার বের হয়ে আসছে। আপনি একটা কথা বলছিলেন ভাইয়া, যে একজন ইসলামিক স্টাডিজে পড়তেছে কিন্তু সে চাকরি করতেছে আরেক জায়গাতে, বা দেখা যাচ্ছে যে সে বাংলা নিয়ে পড়ছে, সে চাকরি করছে ব্যাংকে। এটার একটা উত্তর মানে জেনারেল পড়ুয়ারা বা স্বাভাবিকভাবে আমরাও এটা উপলব্ধ করি, সেটা হচ্ছে যে সে অনার্স করছে হয়তো ইসলামিক স্টাডিজে, কিন্তু সে ইন্টার পর্যন্ত কিন্তু একটা বেসিক জ্ঞান যেটা সবাই আবার ইসলামিক স্টাডিজে পড়তেও তাদের সবগুলো কোর্স কিন্তু ইসলামিক স্টাডিজ কেন্দ্রিক না, তাদের ওখানে পলিটিক্যাল সায়েন্স থাকে, ম্যানেজমেন্টের কিছু ব্যাপার থাকে। তো এখন যদি আপনি এই কথাটা আমরা বলি যে সে ইসলামিক স্টাডিজে পড়ার পরে যদি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় চাকরি করতে পারে, তাহলে কমি মাঝে ছাত্রদের সেম জ্ঞান থাকা সত্ত্বেও তারা পারছে না কেন? তাহলে তো একটা বড় ব্যাপার হচ্ছে যে ইন্টার পর্যন্ত পড়ার দ্বারা তাদের যে জ্ঞানটা হচ্ছে, এই জ্ঞানটা তো কমি মানুষের মধ্যে নাই। হ্যাঁ, এটা মানে কোশ্চেনটা ভ্যালিড, আমার কাছে খুব ভালো লাগতেছে। কোশ্চেনটা ভ্যালিড এই অর্থে যে আপনি যেটা বললেন সেই অর্থে নাই। দ্বিতীয় নাম্বার, আমি যদি এইভাবে প্রশ্ন করি, একটা হলো তাদের শিক্ষার এই জায়গাটা হয়তো গ্যাপ আছে। দ্বিতীয় নাম্বার কোশ্চেন করি, সেইটা তো নির্ভর করবে যে ভাই আপনি তাকে অপরচুনিটি দিচ্ছেন কিনা। আপনি তো আগেই তাকে বলতে পারবেন না যে নাই। মানে আমি এই কথাটা কেন বললাম, এক্সাম্পলই ধরেন যে একটা মানুষের ইংরেজি জ্ঞান নাই, ইন্টার পর্যন্ত তার শিক্ষা নাই, সব কিছু রাইট। আপনি তাকে যেই চাকরির জন্য নেবেন, ধরেন আমি চাকরি করি কিসে, রকমারিতে চাকরি করি, রাইট। আমাকে যে সেক্টর দেওয়া হবে, আমার সেই কম্পার্টমেন্টাল নলেজ আমার আছে কিনা, সেই সেক্টরের নলেজ আছে কিনা। আপনার চাকরির জন্য সেটা দরকার নাকি ইন্টার পর্যন্ত আমার কি ক্যাপাসিটি আছে সেটা দরকার? অবশ্যই। তো আপনার চাকরির ক্ষেত্রে আপনি যখন আমাকে ইন্টারভিউ নেবেন, আপনি যখন আমাকে ডাকবেন জায়গাটায়, তখন যদি আমি আপনার যেই রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো যদি আমি ফুলফিল করতে পারি, তাহলে তো আমি ইন্টার পর্যন্ত কি যে পড়লাম কি পড়লাম না সেটা তো আপনার আসলে দেখার বিষয় হওয়ার কথা না। সেই জায়গাটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, যদি আপনি তো আমাকে অপরচুনিটি দিচ্ছেন না, আপনি তো আমাকে বলছেন যারা তুমি অ্যাপ্লাই করতে পারবে না, মানে এরকম না ব্যাপারটা। যেমন তার বাংলাদেশে বিসিএস হচ্ছে, ধরেন বিসিএস আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমি ধরেন পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না, এমফিলের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না। কেন পারতেছি না? আমার তো সার্টিফিকেটই নেই। তো আমার কথা হলো যে আমি পারবো কি পারবো না সেটা আপনি নির্ভর করবেন আপনার পরীক্ষা পদ্ধতির মাধ্যমে। আপনার যে প্রসেস আছে সেই প্রসেসের জায়গা থেকে আমি যদি ফেল করি তো ফেল, আপনি আমাকে ফেলে দিবেন। কিন্তু আপনি আমাকে সার্টিফিকেটের কারণে আপনি আমাকে বলবেন কেন তুমি পারো না, তুমি এটা শেখো নাই, এটা আপনি ইন্টারভিউ বোর্ডে বসতে দিচ্ছেন না আমাকে। হ্যাঁ, আপনি তো পরীক্ষা তো নিচ্ছেন, এমন তো না যে আপনি মানুষকে দেখে দেখে নিচ্ছেন। বাংলাদেশে কি এমন কোনো প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, চাকরি প্রতিষ্ঠান বলেন, তারা ইন্টারভিউ সারাই লোকজনকে নিচ্ছে শুধু দেখে দেখে যে সে ইন্টার পর্যন্ত পড়ছে যেহেতু, এরপরে অমুক যেহেতু আছে তো তাকে নিয়ে নি, এমন তো না। আমাদের জায়গাটা হলো যে ভাই আপনাকে সুযোগ রাখতে হবে, এই সুযোগটা সৃষ্টি করা এটা জরুরি। এবং এটা তো এই যে দেখেন এই যে কথাটা বললেন যে জেনারেলরা যখন পড়ে তারাও কিন্তু হচ্ছে অনেক স্কিল ছেলে, তার মাস্টার্স নাই বলে সে একটা ভালো জায়গায় যাইতে পারছে না। আবার অনেক স্কিল না কিন্তু সে মাস্টার্স সার্টিফিকেট শো করে একটা ভালো জায়গাতে, মানে সার্টিফিকেট তাকে একটা অপরচুনিটি দিচ্ছে। তো সেই জায়গাতে আসলে এই কথার সুযোগ থাকতেছে না যে আপনি ইন্টার পর্যন্ত যে জ্ঞানটা, সেই জ্ঞানটা তো আপনার না, এটার কোনো সুযোগ। মোটা দাগে প্রশ্ন কিন্তু ওই জায়গাতে যে আপনি কেন তার যোগ্যতা যাচাই না করে সার্টিফিকেটের উপরে যাচাই করবেন, নির্ভরশীল হচ্ছে। হ্যাঁ, সুতরাং প্রশ্ন যেহেতু সার্টিফিকেট আপনি দেন, দিচ্ছেন না কেন? মানে কোন বলে আপনি বলতেছেন ওকে নাইস, যদি আপনি সেই জায়গাটা আসেন যে সার্টিফিকেট পেতে হলে আপনাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আমাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিক। মানে এই কথাটা কেন বললাম, যে আলিয়া মাদ্রাসায় যখন প্রথম মাস্টার্সের স্বীকৃতি দেওয়া হয়, যে ডিগ্রি, হ্যাঁ, এবং হলো গিয়ে কি মানে কামিল, কি বলে ফাজিল এবং কামিল, তখন প্রথমে তো তাদের আগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হইতো। তো তখন তারা করছে, মানে তারা 3টা করে সাবজেক্ট, 3টা করে সাবজেক্ট তারা ওই যে প্রত্যেকের জন্য দিয়ে দিছে, যে তাদের স্বীকৃতি পাওয়ার জন্য তাদের এই 3টা সাবজেক্টকে তাদের পরীক্ষা দিয়ে আসতে হবে। আচ্ছা। হ্যাঁ,
তো এটা হইতে পারে প্রাথমিকভাবে যখন স্বীকৃতি দেওয়ার সময় যে কারা কারা মাস্টার্সের স্বীকৃতি পাবে এটার জন্য তাদের এই সাবজেক্টে পরীক্ষা দিয়ে আসতে হবে। পরবর্তীতে ধরেন আপনার যদি মনে হয় সিলেবাস সংস্কার দরকার তো সেটা করবেন। মানে এটা রাষ্ট্রপক্ষ থেকে একটা প্রস্তাবনা আসবে যে আপনারা এই প্রস্তাবনাটা রাষ্ট্রপক্ষ থেকেই আসতে হবে এটা জরুরি না। আচ্ছা, যদি তারা এটাকে সমস্যা মনে করে তাইলে, আচ্ছা যদি হ্যাঁ তারা যদি মনে করে যে না এই কারণে আমরা দিতে পারছি না সেটা তারা বলুক, তারা বলতে পারে চাইলে। জি, আপনি আরো একটা কথা ভাই যে বললেন যে আমরা আবাসিক শিক্ষা ব্যবস্থার কারণে যে সমস্যা, আবাসিক শিক্ষা ব্যবস্থার কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়ি আমরা, এবং এটার কারণে মূলত আমরা যে শিক্ষাটা শিখছি এটা প্রয়োগের জায়গাটাকে হারিয়ে ফেলছি। হ্যাঁ, এটা একটা চমৎকার দিচ্ছেন। প্রয়োগের জায়গার আগে আমি আর একটা জায়গা বলি, সেটা হলো আমাদের নেটওয়ার্কিং শক্ত হয় না। আমাদের তো আলটিমেট ভীষণ কি থাকে, ধরেন মাদ্রাসায় পড়ার পরে মাদ্রাসা পড়ানো একটা বড় আমাদের একটা জগৎ আমাদের আছে পলিটিক্যাল, হ্যাঁ, যে আমরা রাজনীতি করব, আমাদের আইনসভার মধ্যে জায়গা লাগবে, সেরকম একটা জগৎ তো আমাদের আছে। আর ধরেন এই আইনসভা মাদ্রাসায় পড়ানো এগুলোকে সব যদি আপনি বাদও দেন, তারপরে মানে অ্যাজ এ ম্যান বা অ্যাজ এ হিউম্যান বিইং আপনি ন্যাচারালি আমাদের একটা নেটওয়ার্কিং দরকার হয়। আপনি যেই সমাজেই বসবাস করেন সেই সমাজের মধ্যে আপনাকে নানান জায়গায় ট্রাভেল করতে হবে, দেখবেন অবশ্যই ঘুরতে যেতে হবে, নানান কারণে যেতে হবে। ধরেন আমি কারণ বাজার আসছি, তো আমি কারণ বাজার আসার পরে আমার ফ্রেন্ডকে বা আমি যার জন্য আসছি আমি তাকে খুঁজে পাচ্ছি না, রাইট? তো আমি এখন কি করতে পারি যে কারণ বাজারে আমার বন্ধুরা কারা আছে, হ্যাঁ, আমি তাকে ফোন করতে পারি। অবশ্যই। তো আমার বন্ধু সার্কেল আসলে কেমনে তৈরি হয়? আমার বন্ধু সার্কেল বা আমাদের বন্ধু সার্কেল তৈরি হয় আমাদের শিক্ষার মধ্য দিয়ে। দেখবেন যে একটা ছেলে যখন মাস্টার্স পর্যন্ত পড়ে, কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ে, কোনো একটা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে, ইত্যাদি ইত্যাদি, তখন সে ধরেন কক্সবাজার যাচ্ছে, অথবা ধরেন সে খাগড়াছড়ি যাবে, বান্দরবানে যাবে, ওকে, বা যে কোনো একটা নেত্রকোনা যাবে, ময়মনসিংহ ইত্যাদি ইত্যাদি। সে যখন যায় ওখানে, তখন অনেক সময় সেটা নিয়ে ভাবে যে ওই যে যাচ্ছি আমাদের ব্যাচের কেউ একজন আছে কিনা। আপনারা দেখবেন এটা কিন্তু একটা কমন প্র্যাকটিস, হ্যাঁ, যে আমাদের ওখানে ব্যাচের কেউ আছে কিনা, কিংবা কেউ একজন বলে তুই ময়মনসিংহ যাচ্ছিস, তো ময়মনসিংহ কিন্তু আমাদের অমুক শফিক আছে, হ্যাঁ, কিংবা সে কিসে আছে, তো সে হলো অমুক জায়গায় হয়তো ডিসি, তো ওকে না ডিসি না, সে একটা প্রাইমারি শিক্ষক, হ্যাঁ, এরকম একটা ব্যাপার হইতে পারে। ফলে এই যে নেটওয়ার্কিংটা এটা তাদেরকে অনেক ধরনের সুবিধা দেয়। এবং মানব সমাজে এই যে মানব যে সামাজিক জীব, এগুলোর একটা সুবিধা তখন তারা পায়। সমাজের নানান স্তর থেকে তাদের একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়, ওখানে গিয়ে হয়তো সে একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যেও সে জড়িত হয়ে যেত, ইত্যাদি ইত্যাদি। আমাদের নেটওয়ার্কিংটা কি? আমাদের নেটওয়ার্কিং জায়গায় আমরা হয়তো চেষ্টা করব যে আমাদের মাদ্রাসার ছেলে কে আছে, দেখো যে ওখানের আমরা হয়তো কোনো একটা মসজিদে কিংবা কোনো একটা মাদ্রাসা আমাদের শিক্ষক কে আছে, সে আছে কিনা। ফলে নেটওয়ার্কিংয়ের জায়গা থেকে আমরা খুব দুর্বল একটা জায়গা, আমরা সেই মাদ্রাসায় গিয়ে থাকার একটা ব্যাপার তৈরি হয়। আবার এইটি নিয়ে আবার অনেক আলাপ তৈরি হয় যে সেখানে আমার কতটুকু গ্রহণযোগ্যতা আছে, সেটা একটা ব্যাপার তৈরি হয়। আবার সেই মাদ্রাসা সেই ব্যবস্থাপনা সত্যিকার অর্থে আছে কি না সেটা একটা ব্যাপার হয়। আবার আর্থিকভাবে তো আমাদের এই কমিউনিটির লোকরা এখন এত স্ট্রং না, এত স্টেবল না। ফলে যেটা হয় যে তার উপর আমি সেই চাপটা দেবো কিনা সেটা একটা প্রশ্ন তৈরি হয়। ফলে নেটওয়ার্কিংয়ের জায়গা থেকে একটা বড় দুর্বলতা আমাদের তৈরি হয়। আমলাতান্ত্রিক জায়গা থেকে যে জটিলতাগুলো সেগুলোর জন্য অনেক সময় দরকার হয়। মানে আমার ভোটার আইডি কার্ড সমস্যা, তো আমার বন্ধুরা স্কুলের যারা বন্ধুরা কিংবা কলেজের যারা বন্ধুরা তারা ভাববে যে দেখি ওইখানে আমার কোনো লোক আছে কিনা, কিন্তু আমাদের আসলে কেউই না, আমাদের আসলে ওইখানে থাকার আসলে পসিবিলিটি না, কারণ আমাদের তো সুযোগই তৈরি হয়নি কখনো কেউ ওখানে যাওয়ার। তো এগুলো তৈরি হয়। এরপরে ধরবেন আপনার সংবাদপত্র মিডিয়ার জায়গা থেকে এটা ব্যাপার একটা কাজ করে। দেখবেন যে ক্যাডেট কলেজের একটা ছেলে সে কোনো একটা দুর্ঘটনায় সে কখনো মারা গেছে, হ্যাঁ, তার বন্ধু হয়তো বাংলাদেশের কোনো একটা মিডিয়ায় এসে চাকরি করে, তো অমুক দিনে সে একটা দিনে তাকে স্মরণ করে সে একটা মনোগ্রাহী, সে একটা হয়তো তার একটা স্মরণে একটা আর্টিকেল সে লিখছে এবং পত্রিকায় সেটা মানুষকে কাঁদাইছে, মানুষকে ভাবাইছে। কিন্তু আমি যে মাদ্রাসায় পড়ি আমার বন্ধু তো ওখানে নাই। ফলে আমি যদি মারা যাই কিংবা ধরুন আমি একটা দুর্ঘটনায় পতিত হই, তো আমার বন্ধু যে হুট করে সেটা জানবে সেটা আসলে অপরচুনিটি আমাদের মধ্যে নাই। ফলে মিডিয়া আমাদের একটা শূন্যতা তৈরি হয়, কারণ আমাদের তো সেখানে যথেষ্ট পরিমাণে লোকজন নাই, আমরা সেখানে যাইতে পারতেছি না, আমাদের সেই মানে বলার মতোই লোক নাই। সাংস্কৃতিকভাবে যে আমরা মিলে যাব সেটার লোকও তখন তৈরি হয় না। সমাজের মধ্যে কোনো একটা অনুষ্ঠান বড় ধরনের, ধর আপনার স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই স্কুলে অনুষ্ঠানটা যে কোনো ধরনের, সেটা হয়তো ক্রীড়া অনুষ্ঠান হইতে পারে, নির্দোষ ক্রীড়া অনুষ্ঠান এটা হইতে পারে, হ্যাঁ, যে দৌড়ঝাঁপ বা আমাদের যে স্বাধীনতা দিবস ইত্যাদি ইত্যাদি। তো সেখানের মধ্যে আপনি এলাকার মধ্যে, আপনি হয়তো ঢাকার মধ্যে অনেক বড় একটা অবস্থানে যদি থেকেও থাকেন আপনার পরিমণ্ডলে, এলাকার মানুষ যেহেতু আপনাকে চিনছে না, ফলে স্কুলের এই ক্রীড়া অনুষ্ঠানে আপনি সেখানে অ্যাকসেপ্টেবল না হচ্ছে, হ্যাঁ, কারণ আপনাকে সেখানে সে হয়তো ডাকবে না, একটা চেয়ারে বসবে না, আপনি সমাজের মানুষের সাথে যেতে পারছেন না। তো এই সব কিছু তৈরি হয় একটা শিক্ষাদার এই যে শূন্যতা, হ্যাঁ, এই যে সামাজিক জায়গা থেকে আমরা যে বিচ্ছিন্নতা, এর ফলে এই শূন্যতাগুলো আমাদেরকে ভোগায়।
এবং আমরা জনসম্পৃক্ত হতে পারি না এবং তাদের ভাষা আমরা কথাও বলতে পারি না। দেখবেন আমাদের সমস্ত ইস্যুগুলো একটা জায়গায় আমাদের বলয়ে আটকে যায়। আমরা মনে করি তসলিমা নাসরিনের ইস্যু, এটা আমাদের জন্য একটা মেজর ইস্যু, আমাদের অমুক ইস্যু তমুক ইস্যু, এরকম নানান রকমের ইস্যু আমাদের আছে যেগুলো মাদ্রাসা সম্পৃক্ত, ইসলাম সম্পৃক্ত, ইন্টারন্যাশনালি নানানভাবে মুসলিমরা অপ্রেসড, হ্যাঁ, এরকম একটা সম্পৃক্ত। এরকম একেবারে ডাল ভাতের যেই ব্যাপার, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ছে, নানানভাবে মানুষের নিগ্রহের শিকার হচ্ছে, আমলাতান্ত্রিকভাবে পুলিশের মাধ্যমে মানুষ যেই নিপীড়নের শিকার হচ্ছে, এই যে নানান রকমের সমস্যা, এইগুলো নিয়ে আমরা আসলে আমাদের দাবিটা অত উচ্চকিত হয় না, কারণ সমাজের এই জায়গাটা আমরা সাফার করার জায়গাটায় আমরা নিজেকে সম্পৃক্ত করতে পারছি না। এবং এটা তো হচ্ছে ভাই নিজেদের কথা বললাম যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আরেকটা হচ্ছে আমি যে ফিক পড়তেছি, আমাদের তো শুধু নামাজের মাসালায় ফিক না, কিতাবুল বুয়ুতে আমরা পড়ি, কিতাবুল বুয়ুর প্রয়োগটা আমরা কোথায় করব? অবশ্যই বাজারে করব। এই মানে সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার কারণে মোটা দাগে এই পড়াটা কিন্তু আমরা কিতাবে রেখে আসছি। হ্যাঁ, এটা একটা চমৎকার কথা। এটা একদম ভ্যালুলেস পড়াশোনা হয়, ভ্যালুলেস হয়ে যায়। মানে এটা হয় কি, এই আমরা আসলে কিতাবুল বই তাহলে কেন পড়ি, এটা একটা বড় কোশ্চেন না? অবশ্যই, যে আপনার এটা আসলে কোথাও কোনো কাজেই লাগছে না। একটা মানুষ যখন জ্ঞান অর্জন করে যে কোনো বিষয়, সে পড়ে, সে কয়েকটা কারণে পড়তে পারে। একটা হলো এটার দ্বারা সে একটা যোগ্যতা অর্জন করবে, এটা সে কোথাও লাগাবে। আরেকটা হলো সে নিজের জীবনে প্র্যাকটিস করবে বা সমাজের মধ্যে প্র্যাকটিস করবে, ঠিক না? এইটা যদি জ্ঞানের উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে এই জ্ঞান তো আসলে নতুন কোনো জ্ঞানও সৃষ্টি করবে না। মানে মানুষের তো অন্যতম একটা জ্ঞানীর কাজ কি, নতুন নতুন আরো কিছু জ্ঞান তাকে তৈরি করা, ঠিক না? মানুষকে আরো বেশি সমৃদ্ধ করা। আর জ্ঞানের একটা মৌলিক কারণ হলো প্রবলেম সলভ করা, মানুষের সমস্যার সমাধান করা। আমরা যে এই কিতাবুল বুয়ু মানে এই যে অর্থনীতি, বেচা কেনার যে অধ্যায় আমরা যখন পড়াশোনা করি, কিংবা ধরেন আমরা ফিকুল মুআমালাতুল জিনায়াত, মানে কি বলে এটাকে, মানে ইসলামিক জুরিসপ্রুডেন্স, হ্যাঁ, আইন, এই যে ব্যাপার, আইনের যে ব্যাপারগুলো আমরা পড়ি, সেটা পেনাল কোডের ব্যাপার হইতে পারে, দণ্ডবিধি, এরকম ব্যাপার স্যাপার হইতে পারে, সেগুলোর জন্য আমাদের প্র্যাকটিসের কোনো জায়গা নেই। ফলে যেটা হয়, আমাদের এই জ্ঞানগুলো আসলেই জ্ঞান হয়ে উঠছে কিনা সেগুলো আমরা কখনো নিরীক্ষা করতে পারি না, আমরা আসলে কোথাও দিতে পারি নাই। এর মধ্যপ্রাচ্যে সমস্যাগুলো হয় নাই, ফলে অনেক বড় বড় স্কলার তৈরি হয়। এই যে এখানে একটা বড় একটা মানে সূত্র দেখবেন যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে বড় বড় আলেম তৈরি হয়, এটা একটা কারণ হলো তাদের একটা প্রায়োগিক জায়গা আছে। হ্যাঁ, একজন আলেম, তার দ্বারা সমাজের যখন বড় বড় সমাধান তৈরি হয়, তখন মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ে, গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়, এবং তিনি সত্যিকার একজন স্কলার হয়ে ওঠেন, একজন পণ্ডিত হয়ে ওঠেন, এবং তার যে স্কলারশিপ, এটা মানুষ তখন গ্রহণ করা শুরু করে, আন্তর্জাতিকভাবে তাকে এটা গ্রহণ করা শুরু করে। আমাদের যেটা হয়েছে, আমরা বাংলাদেশে অর্থনীতিতে যে ইসলামিক অর্থনীতির যেই একটা বড় জায়গা, এবং এছাড়া যে সোশ্যালজি, অর্থনীতির যে একটা বড় না, কমিউনিজমের যে একটা বড় একটা অর্থনীতির জায়গা আছে, পুঁজিবাদ একটা বড় অর্থনীতি, যেটা গণতন্ত্রের জায়গা থেকে যেই জায়গাগুলো চলে আসছে, সেখানে চ্যালেঞ্জ করার জন্য যেই অর্থনীতি এস্টাবলিশ করা দরকার, সেই জায়গাটা আমাদের বাংলাদেশে আমাদের কোনো ক্ষেত্র নাই। যেই ক্ষেত্রগুলো আছে সেখানে আমরা নাই। হ্যাঁ, কিছু ক্ষেত্র হয়তো তৈরি হয়েছে, ইসলামিক ব্যাংকিং কিছু ক্ষেত্র তৈরি হয়েছে, ইসলামিক বিমার কিছু ক্ষেত্র তৈরি হয়েছে, কিছু মাল্টিপারপাস আছে, এখন কিছু চ্যারিটি আছে, সেখানে আমাদের নাই। ফলে যে হয়েছে যে এই পড়াশোনাগুলো একেবারে ভ্যালুলেস হচ্ছে। আপনি দেখবেন যে বাংলাদেশের কওমি মাদ্রাসার কোনো আলেমকে যদি, মানে অ্যাজ ইউজুয়াল, যেহেতু শুধুমাত্র সে পড়াশোনা করে আসছে, তাকে যদি এরকম একটা জায়গায় বসায় দেওয়া হয়, তাকে কেউ জিজ্ঞাসা করে না। প্রথম নম্বর হলো গিয়ে, সে কোনো মসজিদ ইমামতি করলে বা মাদ্রাসা পড়াইলেও, বাংলাদেশে কেউ যেটা মাল্টিপারপাস করে এলাকার মধ্যে, কেউ তাকে গিয়ে জিজ্ঞেস করে না যে আমরা অর্থনৈতিকভাবে একদম ইসলামী অর্থনীতির জায়গাতে আমরা পরিচালিত করবো, আপনি আমাদেরকে গাইড করেন, আমরা একটা সমিতি করতে চাই, একটা সমিতি করতে চাই, এটা কেউ জিজ্ঞেস করে না। হ্যাঁ, এইটা একটা ব্যাপার হয়। আর একটা হলো যে সে নিজেও জানে না যে ওইখানে আসলে কি ঘটে। ধরেন তাকে যদি বলে বায়ে সালম, যেটা এটার সাথে হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক, এটার সাথে মিল আছে কিনা, তো সে আসলে এটার সাথে রিলেট করতে পারে না। আধুনিক ব্যাংকিং, আধুনিক অর্থনীতি, এগুলোর যে পরিভাষাগুলো যেটা তৈরি হয়েছে, যেটার সাথে আমরা বলি তাকরিন করা, তাকরিনের জায়গাগুলোতে আমাদের মাদ্রাসাগুলো যথেষ্ট পড়াশোনার অভাব আছে, রিলেট করতে পারে না। রিলেট করতে না পারার ফলে সে ওখানে নিজেকে খুঁজেও পায় না। এর ফলে যেটা হয়, সে আসলে স্কলারলি যে অবদান রাখা, এই জায়গাটা আমাদের তৈরি হয় না, আমরা আসলে পণ্ডিত হয়ে ওঠে না। মানে এইখানে ভাইয়া যে কথাটা, এবং একই সাথে ধরেন আদালতে আমাদের কিন্তু আমরা কিন্তু এই যে ধরেন ল্যান্ড আইন, হ্যাঁ, যে ভূমি, যে আমরা কি পড়ি, ফারায়েজ নিয়ে পড়ি না, সিরাজের মধ্যে পড়ি, সেখানে কিন্তু আমাদের কোনো অবদান নাই। দেখবেন যে বাংলাদেশ যে ভূমি আইন, হ্যাঁ, এগুলোর সাথে একেবারে ইসলামী আইনের সাথে একেবারে পুরোপুরি মিল আছে, কিন্তু আমাদের ওখানে কন্ট্রিবিউশন নাই। ইভেন তারা যেইভাবে আনা করে হিসাব করে, হ্যাঁ, তারা যেইভাবে ভাগ করে শতাংশ হিসাব করে, আমাদের সিরাজিকে সেইভাবে পড়ানো হয় না।
আমরা মাদ্রাসায় যেইভাবে দেখছি যে ওইভাবে অঙ্কটা কষা হয় না, যেইভাবে অঙ্কটা কষা হয় সেটা এখনকার মতো আবার এখনকার সাথে মিলে না। হ্যাঁ, একটু এটা খুব অল্প কিছুর পার্থক্যের ব্যাপার, একটু হইলে হয়তো আমাদের এখানে হয়ে যেত। ফলে আদালতে তাদের প্র্যাকটিস নাই, বোর্ড নাই, মুসলিম ল বোর্ড টাইপের কোনো বোর্ড যদি থাকতো, মুসলিম পার্সোনাল ল নামে যদিও একটু পারিবারিক আইন নামে একটা ব্যাপার আছে, সেখানে আলেমদের কি নাই, মানে যাতায়াত নাই, তাদের অ্যাক্সেস নাই, তারা সেখানে যান না। তো ফলে যেটা হয়, তারা কিতাবে যেটা পড়ান তাদের একমাত্র উদ্দেশ্য থাকে যে কিতাবের যেই পড়া সেটার যোগ্যতা অর্জন করা, যেন আরেকজন মানুষ তারা পড়াইতে পারে। টপিক ওয়াইজ যে নলেজ, সেখানে যে জ্ঞান ভিত্তিক পড়াশোনা উদ্ধার করা, সেটা হয় না। আপনার হচ্ছে মসজিদের মধ্যে মানে আলেমদের কাছে দুই ধরনের মাসলা মানুষ বেশি জিজ্ঞেস করে। একটা হচ্ছে যে আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা, আর একটা হচ্ছে আমার বউ তালাক হলো কি হলো না। হ্যাঁ, এর বাইরে কিন্তু হচ্ছে অন্যান্য জিজ্ঞাসাবাদ আসে না। তার কারণ হচ্ছে সাধারণ মানুষ মনেই করে না যে এটা হুজুরের অংশ। ঠিক যেইভাবে আমরা দেখেন ভাইয়া, এই যে আমরা আকিদার যে কিতাবগুলো, আমাদের কওমি মাদ্রাসাতে আমরা আকিদার যে কিতাবগুলো পড়ি, 1500 বছর আগে মুতাজিলা ফেরকার যে সমস্যা ছিল সেটা নিয়ে আমরা পড়াশোনা করি। কিন্তু মুতাজিলা ফেরকার এত বেশি রদ হয়েছে, বর্তমানে ধরতে গেলে হয়তো খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এখন যে ফেরকাটা আছে, এখন ধরেন গণতন্ত্র নিয়ে কথা আছে, সমাজতন্ত্র নিয়ে কথা আছে, মানে এই যে ফেরকাগুলো, যত ইজমকে আমরা দেখছি, আমাদের আসলে এই সম্পৃক্ততা না থাকার কারণে এটাও যে একটা বাতিল ফেরকা, এটা আমরা বুঝতেছি না। এবং আমরা এটা উদাহরণের সমস্যা হচ্ছে। এমনিতে যদি বলা হয় যে মানে খুব মানুষের যে খুব চেঞ্জ আসছে আকিদার দিক থেকে, তা না। ওইখানে সময়ের যে আকিদার সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলোর অনেক কিছু এখনো এক্সিস্ট করে। কিন্তু হয়তো স্টাইলটা ফরমেশনটা পার্থক্য, মানে ওই ফর্মে না, এটা একটু ভিন্ন রকমের ফর্মে, ভিন্ন প্যাটার্নে আসছে। আমাদের সংস্কারের যে জায়গাটা আপনি যেহেতু প্রশ্ন করছেন, ওই জায়গা থেকে বলি, সংস্কারের জায়গাটা আসলে এইটা হওয়া উচিত। আমাদের সিলেবাসে আমাদের সেটা 1500 বছর আগে হোক, 1000 বছর আসুক, এটা খুব একটা ম্যাটার করে না যে এটা 500 বছর আগে হলো কিংবা 100 বছর আগে হলো। আমরা এরিস্টটল, প্লেটো, তাদের চিন্তাধারা এখন পড়ানো হচ্ছে না হাজার বছর আগে। তো এইটা খুব একটা ম্যাটার করে না। ম্যাটার করাটা হলো যে আপনি এখনকার সময়ের সাথে রিলেট করে পড়াচ্ছেন কিনা, সেই নলেজটা আছে কিনা। এখনকার সময়ে আকিদার সমস্যা তো আছে, আপনি দেখবেন মাজারে শিরক হচ্ছে না, হ্যাঁ, সেখানে মানুষ সিজদা করছে না, তো আকিদার তো জায়গাটা মুশকিল আছে অবশ্যই। যেটাকে রুবুবিয়তের জায়গা থেকে সমস্যা আছে, উলুহিয়াতের জায়গা থেকে সমস্যা আছে, আল্লাহ তাআলাকে ইলাহ মানা, তার আসমা ও সিফাতের সাথে যে শিরকগুলো করে, সেই জায়গাতে আকিদার একটা মৌলিক জায়গার মধ্যে কিন্তু প্রবলেমগুলো আছে। তারপরে আমরা যদি বলি যে এই যে প্রগতিশীল ঘরানা বা নাস্তিক, যে যারা ইসলামী নানান কারণে ইসলামী ডক্ট্রিনের সাথে মৌলিক যে প্রবলেমগুলো হয় সেগুলো, কিংবা আমরা যদি বলি যে কেউ আছে আহলে কোরআন হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, বিশ্বাসের অনেক বড় তাদের সাথে পার্থক্য তৈরি হয়, সেই সমস্যাগুলো আমাদের কিতাবে অ্যাড্রেস করা আছে। কিন্তু ভাষাটা ওই সময়কার, এখনকার মতো করে ভাষা না, রিলেট করে পড়ানোর। হ্যাঁ, চেঞ্জটা আমাদের দরকার হলো ওইটা। চেঞ্জটা হলো ধরতে হয় আসলে উদাহরণে। একটা কিতাব কিংবা ধরেন একটা শিক্ষা দ্বারা যখন সংস্কার হয়, তখন চিন্তাধারার সংস্কার না করেও শুধু উদাহরণ এবং বর্তমান সমস্যাকে রেখে সংস্কার করা পসিবল। এটা অসম্ভব না, রাখা যায়। যেমন ধরেন সমাজতন্ত্র তো আজকের না, অনেক দিন হয়ে গেছে না, এবং 50, 60, 70 বছর তো হয়েই গেছে, তাই না? কত বছর হয়ে গেছে, কিন্তু সমাজতন্ত্রের সমস্যাগুলো তো আছে এবং তাদের অবদানগুলোও আছে। এবং সেই মার্কস, লেনিন, ফয়ারবাখ, তাদের নিয়ে এখনো মানুষ পড়ছে না। মানে অনেক বছর আগে যেটা বললাম যে এরিস্টটল, প্লেটোর ব্যাপারটা, গণতন্ত্রের শুরুর যে আব্রাহাম লিঙ্কনের যে চিন্তাধারাগুলো মানুষ তো পড়ছে, কিন্তু ওই সময়কার যে বই পুস্তক ছিল সেগুলোকে এইভাবে পড়ছে না, এইভাবে পড়ছে না। এখনকার গণতান্ত্রিক যে সমস্যাটা দেখবেন যে তুরস্কে বলতেছে তারা কনজারভেটিভ ডেমোক্রেসি, রক্ষণশীল গণতন্ত্রের কথা। বাংলাদেশের জায়গা থেকে কেউ বলতেছে না, আমরা যে গণতন্ত্র চাই সেটা এইভাবে গণতন্ত্র না, এই গণতন্ত্রের মধ্যে চেঞ্জ আসা উচিত। হ্যাঁ, এখানে একমাত্র ভোটাধিকারই একমাত্র গণতন্ত্র হতে পারে না। তো গণতন্ত্রের জায়গা থেকে আবার নানান দেশে দেখবেন যে সংসদীয় জায়গার মধ্যেও তার অনেক পরিবর্তন আসে। ফলে চিন্তাধারাগুলো সেম রেখেও অনেক রকমের পরিবর্তন হতে পারে। সেখানে উদাহরণের জায়গায় যেমন ধরেন একটা সময় আমরা পানির ব্যাপারে কি পড়ছি, যে কূপের পানি, রাইট? হ্যাঁ, যে কূপের পবিত্রতার জন্য বৃষ্টির পানি, কূপের পানির কথা আমরা পড়ছি, এরকম পড়ছি না? কিন্তু এখন আমাদের তো কূপের পানি দিয়ে কয়জন মানুষ উজু করে? কূপ তো নাই একদম, ঠিক না? বৃষ্টির পানি দিয়ে কতজন মানুষ উজু করে বলেন তো? মানে আমি বলি না যে মানুষ উজু করতে পারবে না, করে তো, কিন্তু আমাদের যদি শহরে বা সিটি এলাকায় বলি, সেটা বেশি ওয়াশার পানি, পাইপের মাধ্যমে যেটা আসে, সাপ্লাইয়ের পানি, ঠিক না? সেরকম পানি। তারপরে দেখবেন অনেক জায়গায় যেটা হয় যে নদীর
হ্যাঁ, তুরাগ নদীতে প্রচুর মানুষজন যখন যায় ইজতেমার ময়দানে, সেখানে তাদের যে পানি যে দূষণ হয়, তো সেখানে তাদের ওই যে আমরা বলি কি রং, গন্ধ, স্বাদ, হ্যাঁ, এগুলোর মধ্যে কয়টা পরিবর্তন হয়ে যাওয়ার ফলে ওইটা আসলে হারাম হয়ে গেল কিনা, কিংবা ওইটাকে আবার পিউরিফাই করে সেনাবাহিনীর লোকজন তারা কি করে, আবার দেখবেন যে খাবার যোগ্য করে আমাদেরকে দেয়, তাই রাইট না? তো এখন ওইটাকে ওই রং, গন্ধ এগুলোকে ঠিক করলে পানির পবিত্রতা আবার ফিরে আসে কিনা, এই যে ব্যাপারগুলো ভিতরে কি এমন কেমিক্যাল ব্যবহার করে যেটার দ্বারা পবিত্রতা আবার ফিরে আসছে কিনা, এইগুলো হলো গিয়ে এখনকার সমাজের মানুষের জন্য জরুরি। তো আমাদেরকে উদাহরণগুলোর সংস্কারের জন্য এটা আনতে হবে, এখনকার উদাহরণগুলোকে সামনে রেখে নইলে আমাদের যেগুলো পড়াশোনা করানো হয়, যে সিলেবাসটা, এগুলোকে একেবারে ফেলে দেওয়ার মতো না। এটা বেশ ভালো, চমৎকার, এবং স্টেপগুলো অনেক সুন্দর, এবং এটার টপিকগুলো যেভাবে গোছানো করে আগাইছে, যে গ্রাজুয়ালি একটা ছেলে কিভাবে ফিক্স শিখবে, একটা ছেলে কিভাবে ল্যাঙ্গুয়েজ শিখবে, একটা ছেলে কিভাবে আপনার আকীদার সাথে করবে, ফাইট করবে, কিংবা মোকাবেলা করবে, এই ব্যাপারগুলোকে যেইভাবে গ্রাজুয়ালি শেখানো হয়, এটা অনেক অনেক জরুরি। এবং যেভাবে ইখতিলাফের মধ্য দিয়ে নানান রকমের ডক্ট্রিন, নানান রকমের স্কুল অফ থট, হ্যাঁ, এগুলোর সাথে যেভাবে মিলিয়ে পড়ানো হয়, এটা খুবই কার্যকর একটা পদ্ধতি। কিন্তু ব্যাপারটা হলো বর্তমান সময়ের সাথে রিলেট করে পড়ানো, যেটা যে কেউ যখন বুখারী পড়াবে, কিতাবুল বুয়ু পড়াবে, তখন সে বর্তমানে ব্যাংকিংকে সামনে রেখে পড়াবে কিনা, হাদিসই তো সে পড়াবে অবশ্যই, তাই না? তো এইগুলোকে সে ওইভাবে পড়াচ্ছে কিনা, এবং তার ওই রকমের একদমই তার কম্পার্টমেন্টাল নলেজ তার আছে কিনা, একদম সেক্টর ওয়াইজ তার নলেজ আছে কিনা, সেগুলো হলো গুরুত্বপূর্ণ। এবং সেই পড়াশোনাটা সে করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। প্রয়োজনে সেখানে যদি মাইনর কিছু সিলেবাস সংস্কার দরকার হয়, কিছু সংযোজন বিয়োজনের দরকার হয়, প্রয়োজনে কিতাবগুলোকে নতুন করে লেখার দরকার হয়। আমরা আমাদের লেখা আছে, ধরুন কাঞ্জুদ্দাকায়ের কথা বলেন, কাঞ্জুদ্দাকায়কে আমরা কি দেখবো, যে ছোট একটু টেক্সট, কিন্তু আপনি দেখবেন ব্যাখ্যাটা অনেক বড়, এটা হচ্ছে না? এবং আমরা অনেক বড় গ্রন্থের আমরা এরকম পাচ্ছি না, যে টেক্সটগুলো অনেক ছোট কিন্তু ব্যাখ্যা গ্রন্থ। তো প্রয়োজনে আমরা সেই টেক্সটগুলোকে রেখেই ব্যাখ্যা গ্রন্থগুলো এখনকার মতো সাজানো হোক, হ্যাঁ, সাজিয়ে এরপর মানুষের সামনে উপস্থাপন করা হোক, সেটা হইতে পারে, সেটা তো অসম্ভব কিছু না। এবং সেটা যদি আমাদেরকে জ্ঞানের জন্য আরো সামনে আগায়, সেটা তো অনেক আগে জরুরি ছিল, সেটা কেন করা হচ্ছে না? সেটা খুব জরুরি। আমি এখানে একটা খুব বলবো, সেটার ব্যাপারটা হলো যে এগুলোর জন্য আসলে কেন করা হচ্ছে না, যদি এই প্রশ্ন কেউ করে, তাহলে আমরা বলবো, ওই যে বললাম প্রথমেই যে কথা বললাম, সদিচ্ছা নাই, সেটা একটা। আর একটা হলো প্রয়োজনীয়তা অনুভব করে না তারা। এই জায়গাতে আমাদের এখানে মোটা দাগে দুইটা শ্রেণী দাঁড়ায় গেছে। একটা হলো আমরা কি জ্ঞান অর্জনের জন্য মাদ্রাসায় পড়বো, শিক্ষার জন্য মাদ্রাসায় পড়বো, এবং একই সাথে যে জ্ঞান আমাদেরকে নৈতিকতায় সজ্জিত করবে সেটা, নাকি আমরা মাদ্রাসায় পড়বো একজন ভালো আবেদ হওয়ার জন্য, সুফি হওয়ার জন্য, কোনটা? এখানে একটা মোটা দাগে একটা দুইটা ধারা আছে। এই ধারাটা তৈরি হয়েছে দেওবন্দের আলেমদের মধ্য থেকেই। যখন দেওবন্দের মধ্যে থেকে দুইটা গ্রুপ, একটা হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহির সিলসিলার মধ্য দিয়ে, যে এখনকার আমাদের মুফতি তাকি ওসমানী সাহেব বা মুফতি শফি সাহেব যেই ঘরানার মধ্যে দিয়ে তারা আসছেন, এইটা একটা ঘরানা, এবং তাদের মধ্যে অনেক রকমের চেঞ্জ আসছে। আর একটা হলো মানাজির হাসান গিলানি, তারপরে শিবলি নোমানি, এবং একই সাথে পরবর্তীতে আমরা যদি বলি যে এই যে নদওয়াতুল উলামার মধ্যে আমাদের আবুল হাসান নদওয়াতুল সর্বশেষ যেই, ঠিক না, তাদের যে ঘরানা, ওইটা ছিল আর একটা ঘরানা, ওইটার সাথে। এবং এই দুই ঘটনার মধ্যে মোটা দাগেই পার্থক্যটা তখন তাদের মধ্যে হয়েছে। শিবলি নোমানি একদম আলাদাভাবে আমাকে বললে আমি হয়তো রেফারেন্স বের করে দিতে পারবো, উনি এটা বলছিলেন যে এই যে দুই ধারার মানে হলো গিয়া, এই যে মানে কি বলে এটাকে, পার্থিব যে শিক্ষা ব্যবস্থা, জেনারেল যে শিক্ষাধারা, সেই শিক্ষাধারা, এবং আমাদের যে দিনই যে শিক্ষাধারা আমরা যেটা বলি, সেইটার পার্থক্যটা কি এত জরুরি? উনি সেটাকে প্রশ্ন করছেন, এবং সেটাকে একটা দ্বারা অন্য একটা পূরণ করা কি আসলে সম্ভব, আসলে সম্ভব কিনা, সেগুলোকে তিনি বোল্ড প্রশ্ন করছেন। এবং এর ফলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তিনি আহত হয়েছেন। তিনি ভাবছেন যে না, তার চিন্তাকে তিনি মানে আশঙ্কা প্রকাশ করছেন যে এর দ্বারা একটা শ্রেণীকে তাদের হয়তো পার্থিব শিক্ষায় তিনি উদ্বুদ্ধ করছেন, ফলে তিনি এখান থেকে বের হয়ে আসছেন। এবং তার একটা বড় ব্যাপার ছিল, তিনি মনে করছেন যে এর দ্বারা কি হবে, যে কেউ আছে তারা নগদ চায়, কেউ আছে তারা বাকিতে চায়। তো উনি বলছেন যে যারা এই পার্থিব শিক্ষার সাথে একটা কম্বাইন্ড এবং যে সমস্ত দক্ষতার প্রয়োজনের কথা বলে, তারা আসলে দুনিয়াতে তারা নগদ চায়। আমরা নগদ চাই না, আমরা আখেরাতে শুধুমাত্র চাই, আমরা বাকির ফসল চাই, এরকম একটা ব্যাপার ছিল। এই চিন্তাধারাগুলো একেবারে মৌলিকভাবে এখানে ভাগ হয়ে আসছে। দেখবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি যে ইব্রাহিম কুর্দি কুর্দিস্তানের একজনের কাছে তিনি গেছেন যে হাদিসের জ্ঞান অর্জন করতে, হ্যাঁ, সেখানে। এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর কথা তো সবাই জানে, যে তার যে দর্শন, তার যে চিন্তাধারা, তো সেখানে তিনি নলেজের জন্য গেছেন। চিন্তা করেন, তিনি কুর্দিস্তানে গেছেন হাদিস পড়তে, এরকম একটা ব্যাপার, তুরস্কে। এবং তার ওস্তাদ বলছেন যে
আমি তাকে হাদিস পড়াইছি ঠিক, কিন্তু হাদিসের আবার অনেক গভীর মর্মার্থ আমি আবার তার কাছ থেকে আমি সংশোধন করে নিছি, এরকম একটা ব্যাপার তখন ছিল। আবার দেখেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার নলেজের জায়গা থেকে এত গুরুত্ব দেন নাই, তিনি এটাকে একটু অন্যভাবে বলছেন। তিনি বলছেন যে পড়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যে কবুল হওয়া, আল্লাহ তাআলার জায়গা থেকে আমাদেরকে যে ইলম দেওয়া হবে, ইলমে লাদুন্নি বা এই টাইপের একটা কিছু, তো সেইটাকে সেটা আনা। তো এই জন্য দেখা গেল যে উনি এমদাদুল্লাহ মুহাজির মক্কি তার কাছে বায়াত হয়েছেন, এবং তিনি তার থেকে বেশি জ্ঞানী ছিলেন না, এত তিনি পড়াশোনা করেন নাই। তো কেউ লোকজন বলছেন, উনি বলছেন যে তার কাছ থেকে আমি মারেফাতের আধ্যাত্মিক অনেক জ্ঞান নিচ্ছি, হ্যাঁ, সুফিবাদী জ্ঞান, এবং একই সাথে আমার যে ইলম এটা তার মাধ্যমে পোক্ত হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। ফলে এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির যে ধারা, এটা আমাদের এখানে একটা ডমিনেটিং পাওয়ার হয়ে গেছে, ব্যাপকভাবে প্রভাবিত। এবং দেখবেন যে এটার সাথে আবার অনেক সম্পৃক্ততা আছে। যেমন ইকবালের দর্শন কেউ বলে যে ইকবাল যখন স্পেনে গেছেন, তো এখান থেকে এসে বলছেন যে ইসলামী স্কুলগুলো বা এই মাদ্রাসাগুলো যেন বন্ধ না হয়, তাহলে স্পেনের মতো পরিণত হবে। ফলে এরকম একটা ধারা তখন তৈরি হয়েছে। তো এর ফলে হলো কি রাষ্ট্রের সাথে সম্পৃক্ততা বিচ্ছিন্নভাবে যেই ধারাটা অনেকদিন পর্যন্ত চলে আসছে, তারা মনে করছেন যে এটা আমাদের জন্য মুআজ্জাজ একটা পদ্ধতি, এটা আমাদের জন্য খুবই সম্মানজনক একটা পদ্ধতি, আমাদের এখান থেকে কোনোভাবেই বের হওয়া যাবে না। এর ফলে যেই ক্ষতিটা হয়েছে সেটা আমার কাছে মনে হয় যে কাসিম নানতী রহমতুল্লাহ, যিনি দেওবন্দ মুভমেন্টের প্রধানতম ব্যক্তিত্ব ছিল, যার কারণে দেওবন্দ থেকে যারা পড়েছেন তারা নিজেদেরকে কাসিমি বলে, রাইট? তো তার নাতি আসলাম কাসিমি, বিখ্যাত দেওবন্দ ওয়াকফের শিক্ষক, তিনি বলছেন যে এর দ্বারা আমরা কি হয়েছি, আমরা ইন্টেলেকচুয়াল মনাস্টিসিজমের দিকে যাচ্ছি, মানে এক ধরনের বুদ্ধিবৃত্তিক সন্ন্যাস গ্রহণ করছি। যে আমরা এমন একটা কিছু জ্ঞান আমরা অর্জন করি, যেই জ্ঞানটা আমরা নিজেরা মনে করি অনেক বড় বড় সুপিরিয়র একটা জ্ঞান, কিন্তু এই জ্ঞানটা মানুষের জন্য আর কাজে লাগতেছে না। আচ্ছা ভাইয়া, এই যে পুরো ব্যাপারটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, মানে সমস্যা চিহ্নিত করার যে ব্যাপারটা, এটা আসলে হয়ে আসে, কিন্তু সমস্যা চিহ্নিত করার পরে সমাধানের পথ আপনার দৃষ্টিকোণ থেকে যদি সমাধান বলতেন যে এইভাবে আমাদের আসলে আগানো উচিত, যেটা আজকে সমাধান হবে না, আগামী 20 বছর পর হবে, 10 বছর পর হবে, এটা যদি একটু। আচ্ছা, একটা করে আমরা এইভাবে বলি। ধরেন আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতির একটা সমস্যা, যে এখনও আমাদেরকে সনদের স্বীকৃতি দেওয়া হয় না, এটা কেমনি দেওয়া হবে? এইটার জন্য প্রসেস তো অলরেডি একরকমভাবে হয়েছে, যে সরকার একদম পতিত স্বৈরাচার সরকার যিনি, তো তিনি শেষ মুহূর্তে আইসা একটা গেজেট একটা করছেন, একটা আইনও করা হয়েছে। সেই আইনটাকে সামনে রেখেই স্বীকৃতিটাকে বাস্তবায়ন করার জন্য তার এক ধরনের পদক্ষেপ তারা নিতে পারেন। এটার জন্য প্রয়োজনে বর্তমান যে সরকার ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন তাদের সাথে বসতে পারেন, সেখানে কী ধরনের সংস্কার তাদের দরকার, কিংবা আইনের যেই ইগুলো আছে, কী বলে ধারাগুলো আছে, সেগুলো আবার নতুন করে আবার রিরাইট করতে হবে কিনা, সেই ব্যাপারগুলো তারা নিয়ে কাজ করতে পারেন। একই সাথে এইটার স্বীকৃতির জন্য যেই স্পেসগুলো আমাদের থাকতে হয়, যেমন ধরুন আমি যদি বলি যে আমাদের যখন ভোটার আইডি কার্ড আমরা করতে চাই, তো আমাদের যে ফর্ম দেওয়া হয়, সেখানে দেখবেন যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য তাদের কি নাই, কোনো অপশন নাই যে তারা কি ওই পর্যন্ত পড়ছে কি পড়ছে না। তো এরকম রাষ্ট্রীয় যত ফর্ম আছে, যেখানে যেহেতু ইংরেজি মাধ্যমে পড়লে তার একটা ব্যবস্থাপনা আছে, মাস্টার্স পর্যন্ত পড়লে জেনারেলি সেগুলো একটা ব্যাপার স্যাপার থাকে, আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা আলিয়ার একটা ব্যাপার থাকে, সেখানে কামিল কিনা, কিন্তু কওমি মাদ্রাসার এই যে তাকমিল, যেটাকে মাস্টার সম্মান দেওয়া হয়েছে, সেই ঘরগুলো সেখানে থাকে না, জরিপের জন্য থাকে না, অ্যাটেস্টেশনের জন্য থাকে না। তো সেই জায়গাটা পূরণ করতে হবে। হ্যাঁ, সেগুলো রাষ্ট্রীয়ভাবে সে সনদের কার্যকরের জন্য এটা অত্যন্ত জরুরি। একটা সনদ কার্যকর হইলে এইটার মানে ইসলামিক কী বলে স্টাডিজের মানে যেহেতু দেওয়া হচ্ছে, অ্যারাবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজের মানে, তো প্রথমত আমরা কিন্তু এই জায়গাটাই একটা বিরোধ করি যে মানে কেন। এটা নিয়ে আমার অনেক আগে থেকে একটা প্রশ্ন, যে আপনি যখন দিবেন যে ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক স্টাডিজ, এইটার মানে আপনি স্বীকৃতি দিচ্ছেন, তো এইটার মানে সমমান, এইটা আবার কেমন ব্যাপার? হ্যাঁ, ডিরেক্ট আপনি বলতেছেন যে ইসলামিক স্টাডিজ। তো আমরা যেমন আছে না, যে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েন, তো ইসলামিক স্টাডিজ পড়াশোনা করা হচ্ছে, সাবজেক্টের নাম কি? ইসলামিক স্টাডিজ, রাইট? এখানের মধ্যে একই ব্যাপার হবে, যে সাবজেক্টের নাম কি? ইসলামিক স্টাডিজ। তো সে পড়াশোনা করছে কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানের নাম থাকবে, এরকম থাকবে। সমমানের জন্য আবার যেটা বলা হয়, ওই ঘরটাই আসলে কোনো দরকার হয় না, প্রত্যেক শিক্ষাধারার মধ্যে একটা ব্যাপার ঘটে, এইটা দিয়ে দিলেই হয়। সেকেন্ড নাম্বার যে ব্যাপারগুলো লাগবে, যে একটা ইসলামিক স্টাডিজের একটা ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে তারা যেই যে অপরচুনিটিগুলো পায়, সেই জায়গাগুলোকে খুলতে হবে। সে চাইলে বিসিএস দিতে পারে, তো বিসিএস এর জায়গা এখানে রাখতে হবে। তো সেগুলো গভর্নমেন্টের জায়গা থেকে সেই রাস্তাগুলোকে খুলে দিতে হবে। এবং সে যদি চায় যে পিএইচডি করবে, সেগুলো জায়গায় তার থাকতে হবে। এখন যদি কেউ বলে যে না মানে এগুলোর জন্য তো অনার্স লাগে,
অনার্সের মাধ্যমে দিয়ে হয়, তো তাহলে অনার্সের মান দেন আপনারা। তাইলে স্বীকৃতির জায়গাতে শুধুমাত্র মাস্টার্সে থাকলে হবে না, এটা বোঝা গেল। আবার কেউ কেউ বলে যে না, অনার্সের মান দেওয়ার জন্য কি লাগে, ইন্টার লাগে, তো ইন্টার পর্যন্ত দেন। মানে আপনাদেরকে যখন যেখানে দিতে হবে সেই জায়গাগুলোকে কোনটার কারণে কোনটা আটকে আছে সেটাকে আমরা যদি ইউনিভার্সিটিতে পড়তে যাই, তো আমি দেখা যায় মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে অনার্স পড়তে পারবো না। হয়তো আমি আরেকটা মাস্টার্স করতে পারি, আরেকটা মাস্টার্স করতে চাইলে আমাকে বলবে অনার্স সার্টিফিকেট দেখান, অনার্স করলে না মাস্টার্স করা যায়, তো তাইলে আমার তো অনার্সের জায়গাটা নাই। সেই জায়গাগুলো হয়। পিএইচডি করার জন্য অনার্স মাস্টার্স দুইটার সার্টিফিকেট চাই, বিসিএস এর জন্য একই ব্যাপার চাই, বিভিন্ন জায়গায় আমরা যখন চাকরির ইন্টারভিউ দিতে যাব বা সেখানে চাই, ফলে স্বীকৃতিটা ওইভাবে হইতে হবে। এখানে আরও একটা ব্যাপার ভাইয়া যেটা মনে হয় হচ্ছে, সেটা হচ্ছে যে অনার্স বা মাস্টার্সের সার্টিফিকেটটা আসলে তো বোর্ড দিতে পারে না, এটা তো একটা ইউনিভার্সিটির দরকার আছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। এখন এগুলো হলো গভর্নমেন্টের প্রসেসের প্রক্রিয়ার জায়গায় তারা দেবে কিভাবে, এইটা হলো গিয়ে আমাদের ওই সময় যে স্বীকৃতিটা দেওয়া হয়েছে সেটা একটা বড় দুর্বলতা, যেটা বোর্ড থেকে দেওয়া হয়েছে। কেউ কেউ বলছে যে না, যে এই বোর্ড মানে হলো গিয়ে ইউজিসির মতো, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, যেটা তাদের মতো। এটা ভুল ব্যাপার। ইউনিভার্সিটি যেটা ইউজিসি, যেটা তারা হলো বিভিন্ন ইউনিভার্সিটিকে তারা কি বলে মঞ্জুর করে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, রাইট? তো আপনি যেটাকে কওমি মাদ্রাসা যেটা বানাইছেন, যেটা হাইয়াতুল উলিয়া জামিয়াতুল কওমিয়া, যে অনেক কওমি বিশ্ববিদ্যালয়ের যে একটা বোর্ড, সেটাকে যদি ইউজিসির মানে হয় তো ইউজিসির মানে বানান। একই দেশে কি দুইটা ইউজিসি হইতে পারে? আমি জানা নাই, মানে সেটা দরকার আছে কিনা। আর যদি সেটা হয় তাহলে অবস্থা একই রকম থাকবে। এটা একরকমের সংখ্যালঘু উপজাতি বা এই যে নৃতাত্ত্বিক গোষ্ঠী যেরকম হয় না, যে সেই গোষ্ঠীর মধ্যেই ধীরে ধীরে হয়ে যাবে। এটা মেইন স্ট্রিম আর কখনো যাবে না। মেইন স্ট্রিম বা মূল ধারার সাথে যদি চলতে হয় তাহলে মূল ধারার মতো করেই স্বীকৃতিটা লাগবে এবং সমানভাবে লাগবে। এটার মধ্যে কোনো আনা যাবে না। এখন প্রয়োজনে তাইলে আপনি এইটাকে বোর্ডটাকে আপনি ইউজিসিতে মার্চ করে দেন, হ্যাঁ, প্রয়োজনে বোর্ডের মধ্যে আবার নতুনত্ব আনেন। আপনার যদি মনে হয় যে না, সবাইকে তো জামিয়া বলা যায় না, তো জামিয়া না বলে কি বলতে হবে, সেই পারিভাষিক জায়গাগুলো ওখানে আইনের মধ্যে ক্লিয়ার করা যেতে পারে। বোর্ডগুলোকে যদি ইউজিসির সাথে মার্চ করে তাহলে ইউজিসি তো ইউনিভার্সিটি আমাদের বোর্ডের আন্ডার ইউনিভার্সিটি কোনগুলো হবে? আচ্ছা, সেটা অনেকভাবে হইতে পারে। যেমন ধরেন আমাদের যখন আলিয়া মাদ্রাসা যখন স্বীকৃতি দেওয়া হয় তখন কি হয়েছে যে কুষ্টিয়া ইউনিভার্সিটির অধীনে দেওয়া হয়েছে, রাইট? আবার এই দেখুন ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত অনেকগুলো 7টা কলেজ এরকম আছে না। এখন যেটা হইতে পারে যে আমাদের এখন অনেক রকমের এফিলিয়েট হইতে পারে। এর আগে এফিলিয়েটিং ক্ষমতা সম্পন্ন একটা বিশ্ববিদ্যালয় করবে এমন একটা ব্যাপার ছিল। এখন ইসলামিক আরবিক বিশ্ববিদ্যালয় হয়েছে, প্রয়োজন ওইটার সাথে মার্চ করা যেতে পারে। ইসলামিক আরবিক বিশ্ববিদ্যালয়ের অধীনে এটার মাস্টার্সের সমান দিতে হয়। মাস্টার্স, অনার্স এগুলো বিশ্ববিদ্যালয় দিতে পারে, এটা প্রধান ব্যাপার। এখন হলো যদি সরকার বলে যে না বোর্ডও দিতে পারে, সেটা আপনি দিতে পারেন, কিন্তু ইন্টারন্যাশনালি সেগুলো স্বীকৃত হবে কিনা, ইন্টারন্যাশনাল যেই প্র্যাকটিস আছে, ওয়ার্ল্ড ওয়াইড যে প্র্যাকটিস আছে ইউনিভার্সিটিকে স্বীকৃতি দেওয়ার, সেই স্বীকৃতির মধ্যে এটা যাবে কিনা সেটা খুবই জরুরি। ইভেন আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের যেই সার্টিফিকেটগুলো আছে সেখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি সেগুলো লেখা থাকে, আপনার মাধ্যমগুলো কি। আমাদের সার্টিফিকেটে কিছু মাধ্যম লেখা আছে, এটা কি আরবিক মাধ্যম নাকি ইংলিশ মাধ্যম নাকি বাংলা মাধ্যম, এগুলো খুবই খুবই জরুরি। ফলে আপনি যখন কোথাও স্বীকৃতি চাবেন, রাষ্ট্রীয় জায়গার মধ্যে আসবেন, তখন রাষ্ট্রীয় ফরম্যাটটা মেনেই আসতে হবে। যদি সংস্কার করতে হয় সংস্কার করেন, রাষ্ট্র সংস্কার করতে হলে রাষ্ট্র সংস্কার করেন, কিন্তু আপনি সংস্কার হয় না দেখে নিজে আলাদা করে কেন রাখবেন? এটা একেবারে টোটালি ভুল থিওরি। বরঞ্চ ওই জায়গাটা গভর্নমেন্টের জায়গা থেকে এই জায়গাগুলোকে একদম ফ্রেশ করতে হবে। আমাদের যারা এগুলো নিয়ে দৌড়দৌড়ি করছেন, যারা কাজ করছেন, সেটা বেফাক হোক, হাইয়া হোক, বোর্ডের লোকজন হোক, তাদের এই ব্যাপারগুলোতে আমার কাছে আমার যথেষ্ট স্টাডি নাই, তারা জানেন না এই ব্যাপারগুলো কেমনে ঘটে। ইভেন যখন স্বীকৃতি দেওয়া হয় তখন তাদের যেই সাচিবিক কাজগুলো, সেই কাজগুলো যিনি করছেন তারও আমার জানা নাই যে তার যথেষ্ট রকমের তার এইগুলোর ব্যাপারে তার যথেষ্ট এক্সপার্টিস আছে কিনা, দক্ষতা আছে কিনা। না থাকাটা এত সমস্যার কিছু না, যাদের আছে তাদের সহযোগিতা আমরা নেব, সেইভাবে একটা ব্যাপার আসতে পারে। এটা স্বীকৃতির জায়গা থেকে হইতে পারে। তারপরে হলো গিয়ে যত জায়গায় অ্যাপ্লাই করা যায় সেই অ্যাপ্লাই করার রাস্তাগুলো খুলতে হবে। ইন্টারন্যাশনালি যে সমস্ত জায়গার মধ্যে আমরা যেটাকে বলে মুআদালা, হ্যাঁ, যে এক্সচেঞ্জ, ক্রেডিট এক্সচেঞ্জের যে ব্যাপার আছে, বাংলাদেশ থেকে অন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার যে ব্যাপারগুলো, সেই জায়গাগুলো খুলতে হবে। আমি যতটুকু জানি, আমাকে অনেকে ছবি পাঠাইছেন যে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় সেটার সামনে একদম একেবারে দেয়া আছে, কি বলে এটাকে, মানে একটা স্টিকার লাগায় দেওয়া আছে যে কওমি সনদের কি দেওয়া হয় না, মানে এখানে অ্যাটেস্টেশন করা হয় না এইভাবে। হ্যাঁ, মানে আমরা কি করি, বাইরে যখন যাই তখন বিভিন্ন মন্ত্রণালয় করে না, সত্যায়নের জন্য যায় না বিভিন্ন মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয়, তো ওখানে দেওয়া হচ্ছে যে কওমি সনদগুলো ওইখানে কি করা হয় না, সত্যায়ন করা হয় না। তো এটা কত বড় একটা অপমানের ব্যাপার। তো অথচ আপনি গেজেট করছেন, আপনি আইন করছেন, সেই বিল পাস হয়েছে সংসদের মধ্যে, তো দেওয়া হয় না, তাহলে আপনি কি ধরনের স্বীকৃতি দিচ্ছেন? এটা একটা মূলা ঝুলানো হয়েছে
এইটা এই জায়গাটা থেকে বের হইতে হবে, এটা সর্বপ্রথম ব্যাপার। সেটার জন্য যেই পদ্ধতি লাগে সেগুলো তো ঠিক থাকতেই হবে। আপনি যখন এটাকে একেবারে ইসলামিক স্টাডিজ কিংবা ইসলামিক অ্যারাবিক এটার মান যখন দিবেন, এই মানটা যখন আপনি সমান করে ফেলবেন, তখন আপনার নতুন করে এটা বলতে হবে না যে সে কি চাকরি করতে পারবে, সে কাজই করতে পারবে, সে অমুক জায়গায় যেতে পারবে কিনা, এগুলো দরকার নেই। অটোমেটিক অন্যরা যেভাবে হ্যাঁ সেরকম পাবে, এবং সেই জায়গাগুলোকে ওই সমস্ত জায়গায় সেই নকগুলো দিয়ে রাখতে হবে যে পারবে। দ্বিতীয় নাম্বার যে ব্যাপারগুলো, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা দেখতেছি যে কমিউনিস্টের ছেলেরা তারা নিচে তারা বলতেছে যে সেখানে তারা অনার্স করতে পারবে, মাস্টার্স করতে পারবে। এই জন্য ইউজিসির এশিয়ান ইউনিভার্সিটি আছে, শান্তা মারিয়ামের কথা আমি শুনছি, বা বিভিন্ন এরকম অনেক জায়গায় আছে। তো ওই সমস্ত তারা কীভাবে নিছে, আমি সেই গেজেটের তাদের যে চিঠির আমি সেইগুলো দেখলাম। সেটা হলো 2006, 2007 এবং 2008, 2009 এরকম একটা জায়গায়। 2015 সালেও তাদের একটা চিঠি ইস্যু হয়েছে থেকে, ইউজিসি থেকে। কিন্তু দেখেন আমাদের আইন কিন্তু হয়েছে 2018 সালে, রাইট? হ্যাঁ, তো তাইলে ইউজিসির সেই যে পত্র সেইটার বলে যে এশিয়ান ইউনিভার্সিটি বা শান্তির মানে তারা যে দিচ্ছে, সেটা আসলে এখনো তারা আবার রিনিউ করছে কিনা সেটা জরুরি ব্যাপার না। তখন তো আইন ছিল না, তখন শুধুমাত্র একটা গেজেট ছিল। তো এখন যে আইন হয়েছে, আইনের পরে কিন্তু তারা রিনিউ করে নাই। দ্বিতীয় নাম্বার ব্যাপার হলো যে ওইখান থেকে যে সমস্ত ছেলেরা অনার্স পড়ছে বা মাস্টার্স তারা করছে, সেই ছাত্রগুলো কই, তাদেরকে সেই সার্টিফিকেট কোথাও অ্যাপ্লাই করার সুযোগ আছে কিনা, সেই সুযোগগুলো তৈরি হয়েছে কিনা, সেগুলো এখন খতিয়ে দেখা দরকার। প্রয়োজনে ইউনিভার্সিটি, ইউজিসি তারা এগুলো নিয়ে তারা বসুক, তারা দেখুক। বরঞ্চ উল্টাটা হয়েছে না, আমি যেমন এশিয়ান ইউনিভার্সিটি থেকে আমি পড়ছি, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমফিল করার জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, আমাকে বলছে এটা করা যাবে না। এশিয়ান ইউনিভার্সিটি পারমিট, হ্যাঁ পারমিটেড না, ব্ল্যাক লিস্টেড। আচ্ছা, সেখানের মধ্যে 6-7টা ইউনিভার্সিটিকে তারা ব্ল্যাক লিস্টেড করছে, এবং সেখানের মধ্যে এশিয়ান ইউনিভার্সিটিও আছে। আচ্ছা, তো যেখানে আমি যেখানে এশিয়ান ইউনিভার্সিটি থেকে পড়ছি, সেটা আমি কওমি মাদ্রাসা থেকে না, বরঞ্চ জেনারেল আলিয়া ধারা থেকে, এবং তারপর কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ছি, সেখানে আমাকে দিচ্ছে না। তো কওমি ধারার যারা তাদেরকে দিবে কিনা মানে আই ডোন্ট নো, এটা তো আরো মুশকিলের ব্যাপার। তো এই জায়গাগুলো ক্লিয়ার করা এটা অত্যন্ত প্রথম নাম্বার হলো একটা জরুরি ব্যাপার। আর দ্বিতীয় নাম্বার যেই জায়গাগুলোতে আমাদের ওয়ে আউট করতে হবে, সেটা হলো এটার জন্য আমাদের করণীয় কি। আমাদের ছাত্র জায়গা থেকে আমার মনে হয়েছে যেগুলো করার জন্য আমরা নানান সময় যে আন্দোলন করি বা এই যে কথাবার্তা বলতেছি, এগুলো সবসময় কার্যকর হয় না। এটা অনেক সময় আইনেরও সহায়তা নিতে হয়। তো এটা হয়তো একটা ওয়ে হইতে পারে যে আমরা কোর্টে হাইকোর্টে একটা রিট করতে পারি। এটার জন্য প্রয়োজনে যদি কিছু ছেলেরা যারা মাদ্রাসা শিক্ষার এই সার্টিফিকেট যারা পাইছে এবং সেই সার্টিফিকেট দিয়ে কোথাও কোনো কাজে লাগতেছে না, সে এমফিলের জন্য সে অ্যাপ্লাই করছে, তাকে নিচ্ছে না, এরকম কিছু লাগবে, এভিডেন্স লাগবে, তারপরে হলো গিয়ে তাকে বিসিএস দিতে নিচ্ছে না, তখন এটা কোর্টে একটা রিট করা যেতে পারে যে কোর্ট এটাকে ঠিক করুক যে এটা আইন হওয়ার পরেও কেন সেই আইনগুলো বাস্তবায়ন হচ্ছে না। এটা তো কোর্ট তো দেখতে পারে, তাই না? আইনের জায়গা থেকে তার একটা বড়, এটা তো আমার মনে হয় নাই 18 সাল থেকে 24 সাল পর্যন্ত 6 বছর না কেউ তো এটা করে না। এটা নিয়ে কারণ অনেকে হয়তো জানেও না যে আসলে এটা করতে হয় এইভাবে। হ্যাঁ করতে হয়। তো এইগুলো এটা একটা ওয়ে হইতে পারে যে এই জায়গাগুলোতে আগাইতে পারে। আর এরপরে যেটা হইতে পারে সেটা হলো যে এটা একটা বড় সুযোগ এখনকার যে গভর্নমেন্ট যেটা আসছে, এদের মাধ্যমে আমরা ওই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে পারি যে এখন কেন আমাদেরকে এরকম সমাজ বিচ্ছিন্ন অবস্থার মধ্যে থাকতে হবে। অন্তত কিছু কাজ তো আমরা শুরু থেকে এখন করতে পারি, সেটা হলো আমরা কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমরা মিলেমিলে করতে পারি। যে কওমি মাদ্রাসার ছেলেরা যেন গভর্নমেন্টের অন্যান্য যেই সমস্ত পোর্শন আছে, যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ে নানান সময় দেখা যায় বিভিন্ন প্রতিযোগিতা হয়, ঠিক না? সেই প্রতিযোগিতাগুলোর মধ্যে যেন তারা আপনার শিক্ষার্থী হিসাবে কওমি মাদ্রাসার ছেলেদেরকেও নেয়। আগে যেটা হইতো যে নিত না, যেহেতু সরকারি ওইভাবে স্বীকৃত না, নেয়, সেরকম জায়গাগুলো তৈরি হতে পারে। বিভিন্ন অলিম্পিয়াড হয়, সেই অলিম্পিয়াডগুলোর মধ্যে যেন হয়। এখন এই যে বাংলা একাডেমি থেকে দেখলাম যে তারা গবেষণার জন্য প্রপোজাল লেটার তারা চাইছে, আহ্বান করছে, সেখানে যেন কওমি মাদ্রাসার ছেলেরা যেতে পারে। সেই জায়গাগুলো নিয়ে তারা কাজ করা যেতে পারে। একটা দুইটা ফাউন্ডেশন কিংবা একটা দুইটা প্রতিষ্ঠান এরকম দরকার যে এই সমস্ত ক্ষেত্রে ফর্মেটিভ কাজগুলো কিংবা ওয়েটা কি সেগুলো হয়তো আমাদের মাথায় শেখানো হয় না, যে কীভাবে একটা প্রপোজাল লেটার লিখতে হয়, কীভাবে একটা গবেষণাপত্রকে আবেদন করতে হয়, যে এই যে ব্যাপারগুলো, কিংবা সিভিক এডুকেশন যেটাকে বলে, হ্যাঁ, যে নাগরিকত্ব শিক্ষা টাইপের যে কিছু ব্যাপার স্যাপার থাকে না, যে দুর্নীতি দমন কমিশন কীভাবে চলে, এরপরে হলো গিয়ে আমাদের সংসদ, সংবিধান, মানবাধিকারের যেই সার্বজনীন ঘোষণাগুলো কী, সেই জায়গাগুলো নিয়ে পড়া যেতে পারে। মৌলিক পুলিশি আইন, তল্লাশি আইন, সেই ব্যাপারগুলো কি, এগুলো নিয়েও কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মাদ্রাসাগুলোর মধ্যে চালু হওয়া অত্যন্ত জরুরি। তারপর সোশ্যাল মিডিয়া লিটারেসি, ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, এগুলো নিয়ে উচিত মাদ্রাসাগুলোর মধ্যে এক্সট্রা কারিকুলার
অ্যাক্টিভিটিসের মতো করে চালু হওয়া। তাইলে যেটা হবে সেটা হলো সমাজের ভাষাটা তারা বুঝতে পারবে। বুঝলে কি হবে, যেমন একটা ছেলেকে হুট করে এসে আগে আমাদের হয়তো না গুম করে নিয়ে যাওয়া হইতো, ধরে নিয়ে যাওয়া হইতো, সে তখন চ্যালেঞ্জ করতে পারবে যে আপনার ওয়ারেন্ট কই। হ্যাঁ, ওয়ারেন্ট আমরা দেখি, যদি আপনি আমরা বলেন তাহলে আমি আইজিপির কোন সেলে আমি আপনার বিরুদ্ধে কি করতে পারবো, আমি অবজেকশন দিতে পারবো, অভিযোগ করতে পারবো যে আপনি এটা আমার সাথে রাইট ভাবে আপনি করতে পারেন না। আমরা তো ভাই আমাদের সমাজে নানানভাবে নিগৃহীত হই। কারণ আমি বাড়িতে যেই বাসা থাকি সেই বাড়িতে বাড়ি ভাড়া আইনের মধ্যে আছে যে 2 বছর আগে বাসা ভাড়া বাড়ানো যাবে না, 1 বছর পরে বাড়াইতেছে। তা আমরা তো আমার তো খবরই নাই যে ভাই 2 বছর আগে বাড়ানো যাবে না। আমি কোথায় আবার এটা নিয়ে অভিযোগ করতে পারবো যে ভাই উনি তো বাড়াচ্ছেন, আমাকে প্রতিকারের ব্যবস্থা করেন। ভোক্তা অধিকার আইনের মধ্যে যে ব্যাপারগুলো আছে এগুলো আমাদের সিভিক এডুকেশনের মতো করে কিংবা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মতো করে মাদ্রাসাগুলোর মধ্যে জরুরি ভিত্তিতে দরকার। আমাদের যেমন নাহু সরফের কোর্স করে না, এরকম ভাবে দরকার। এই জিনিসটা তো সনদের কথা যদি বাদও দিই তাও দরকার। হ্যাঁ, তাও দরকার। মানে শুধুমাত্র এটা শিবলি নোমানি এই তার ইসের মধ্যে এই কথাগুলো তারা বলছেন, মানাদি হাসান গিলানি তারা এই কথাগুলো বলছেন যে আধুনিক শিক্ষা মানে শুধুমাত্র ইংরেজি শিক্ষা না। মুফতি তকি উসমানী সাহেবও তিনি এই কথাগুলো বলছেন যে অনেকেই এখন আধুনিক শিক্ষার জন্য চিন্তা করেন, কিন্তু আধুনিক শিক্ষা মানে শুধুমাত্র কিনা ইংরেজি শিক্ষা না, এটা শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র একটা ভাষা। এটা একটা মাধ্যম হইতে পারে মানুষের সাথে কমিউনিকেট করার, হ্যাঁ, যোগাযোগ করার, কিন্তু একমাত্র ইংরেজি শিক্ষা না। বরঞ্চ সমাজকে বুঝতে হলে সমাজের বিভিন্ন ডিপার্টমেন্টের যে ব্যাপারগুলো এগুলো বোঝাটা খুবই খুবই জরুরি। এখন সেই ডিপার্টমেন্টটা ভালো কি মন্দ, কারণ আপনি পুলিশ আইন পড়ছেন, হ্যাঁ, তো এখন পুলিশ আইনের মধ্যে ভালো কি মন্দ সেটা তো আপনার আগে তো জানতে হবে। এরপর আপনি পরিবর্তন করবেন কি না সেটা আপনি তখন চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনার এই আইনটা রাইট না। বাংলাদেশে কি এই ব্যাপারগুলো ঘটছে? আমরা তো ইসলামী নিয়ে পড়ি বা আইন নিয়ে পড়ি। বাংলাদেশের প্রায় 3000 সামথিং আইন আছে, এগুলোর মধ্যে শত শত ধারা আছে, রাইট? আমাদের বাংলাদেশে কোনো মাদ্রাসায় কি এই গবেষণাটা হয়েছে যে এই কোন কোন ধারার সাথে সরাসরি ইসলামের সাথে কন্ট্রাডিকশন আছে এবং এগুলোর অল্টারনেটিভ কি হইতে পারে এবং এগুলোর মধ্যে সামঞ্জস্য কিভাবে আসতে পারে, এগুলো নিয়ে কি কোনো আই থিঙ্ক এগুলো হয় নাই। এটা জরুরি ছিল কিনা এই বেসমেন্টটা? অথচ আমরা তো ইসলামী আইন নিয়ে পড়াশোনা করি, তো কি আইনটা বাংলাদেশে এক্সিস্ট করে, সেই আইনটা আমাদের মাদ্রাসার যারা আইন নিয়ে পড়ে তাদের তো দরকার। কম্পারেটিভ ব্যাংকিং, কম্পারেটিভ আইন যেটাকে আমরা বলি জুরিসপ্রুডেন্স, ঠিক আছে, কম্পারেটিভ রিলিজিয়ন, এগুলো তো এখন বিশ্বের খুবই ডিমান্ডিং সাবজেক্ট। অবশ্যই। তারপরে আমরা যেইটার কারণে সবচেয়ে বেশি হয় যে পিস বিল্ডিং, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাপার হলো যেটার মাধ্যমে ওয়ার অ্যান্ড টেররকে পুশ করা হয়েছে নানানভাবে। পিস বিল্ডিং নিয়ে পিস অ্যান্ড স্ট্র্যাটেজি, শান্তি সংঘর্ষ, এরকম এখন সাবজেক্টই তৈরি হয়েছে। তো পিস বিল্ডিংটা ওয়ার্ল্ড ওয়াইড কীভাবে করে, শান্তি এই ব্যবস্থাপনাগুলো কীভাবে করা হয়, সেগুলো নিয়ে আমাদের মাদ্রাসায় আলোচনা হওয়া দরকার ছিল, পড়াশোনা করা দরকার ছিল। আমরা যেগুলোর ভিকটিম মাদ্রাসার ছেলেরা কিংবা মাদ্রাসার শিক্ষার্থীরা, সেগুলো নিয়ে তো আমাদের সবচেয়ে বেশি পড়াশোনা করা দরকার ছিল, ঠিক না? আমরা সবচেয়ে বেশি ভিকটিম হয়েছি আইনের কারণে, আমাদেরকে নানা সময় গুম করা হয়েছে, আমাদের ভালো উকিল নাই, ইত্যাদি ইত্যাদি। আমাদের তো দরকার ছিল যে গত 50 বছরের মধ্যে আমরা যেই পরিমাণে নিগৃহীত হয়েছি আইনের কারণে, আমরা না জানার কারণে, আমাদেরকে জঙ্গি বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদির কারণে, আমাদের দরকার ছিল যে আমরা শত শত আইনবিদ তৈরি করে ফেলবো, আইনজীবী তৈরি করে ফেলবো যারা কোর্টে আমাদের পক্ষে লড়াই করবে। তো আমাদের তো এরকম কোর্টে আমাদের পক্ষে লড়াই করা তো ভালো, আমরা পরিচিত আইনজীবী কোন সময় খুঁজে পাই না। তো এই যে বড় বড় গ্যাপের জায়গাগুলো, আই থিঙ্ক এইগুলোকে আমাদের এখন অ্যাড্রেস করা দরকার। এরপর আরেকটা জিনিস যেগুলো দরকার, একই সাথে আমরা বলছি যে ওই অমুক জায়গায় যাব, একই সাথে আমাদের দরকার যে মিডিয়া তো এখন একটা বড় জায়গা, যে মিডিয়া আমাদেরকে কিভাবে বিভিন্ন মিস ইনফরমেশন দিয়ে আমাদেরকে অ্যাটাক করছে, সেই জায়গাগুলোকে এখন চিহ্নিত করা দরকার। আমার মনে হয়, আমি এটা এর আগেও আরেকবার কোথাও লিখছিলাম যে যদি বাংলাদেশে মাদ্রাসার বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার হয়েছে, মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে নানান সময় অপমানজনক কথা যেগুলো বলা হয়েছে, জঙ্গি তো ওয়ান অফ দেম আর কি, হ্যাঁ, একটা, কিন্তু এছাড়া আরও অনেক ব্যাপার, যেমন মাদ্রাসা অনেক রকমের বলাৎকারের ঘটনা, অনেক মাদ্রাসার মধ্যে কেউ না কেউ কি হয়েছে, যে কেউ আত্মহত্যা করেছে, সেটার জন্য শিক্ষকদেরকে ব্লেম করা হয়েছে, মাদ্রাসা অনেক রকমের নিপীড়নের ঘটনা, মাদ্রাসায় অনেক জায়গায় প্রেমের ব্যাপারগুলো নিয়ে অনেক রকমের অপপ্রচার আছে। এই যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে কি কখনো মানে অনুসন্ধানী কোনো কাজ মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে? আপনি বলবেন মাদ্রাসার কি দায়িত্ব? অবশ্যই দায়িত্ব। কেন দায়িত্ব না? আপনার উপরে যখন অ্যাটাক হবে তখন আপনার এটা দায়িত্ব না যে আমি এটাকে রিমেডি, হ্যাঁ, এটা রিমুভ কিভাবে করবে, এটা আমাদের দায়িত্ব না? যদি মাদ্রাসার ভিতর থেকে নাও করা হয়, মাদ্রাসা যারা শিক্ষার্থী তাদের দায়িত্ব। চ্যারিটি ওয়ার্কের মতো করে যদি বাংলাদেশের 50টা নিউজ গত 10 বছরে যে সমস্ত ব্যাপারগুলো ঘটছে, কিংবা 20 বছরে কিংবা 50 বছরে, যে 50টা কিংবা 100টা নিউজকে যদি ধরে সেগুলোর অনুসন্ধান করে আসলে ঘটনাগুলো কি ঘটছে এবং সেইগুলোকে জাতির সামনে সংবাদ সম্মেলন করে যদি উপস্থাপন করা হইতো ডকুমেন্ট আকারে, যে আসলে কতটা মিথ্যা,
বাস্তবতা কতটুকু? এইবার দেখেন এই যে আমাদের এই যে হিন্দুদের উপর আক্রমণ, এই যে গভর্নমেন্ট চলে যাওয়ার পরে, হ্যাঁ, ফল করার পরে যেটা হয়েছে, সেখানে আমাদের ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে দেখা গেছে যে 10টা ঘটনার মধ্যে 8টাই ফেক। এক্স্যাক্ট এমন ভাবে ফেক যে এটা আসলে হিন্দু হওয়ার কারণে তার উপর হামলা করা হয় নাই, বরঞ্চ ওই দলীয় লোক সে স্বৈরাচারের এই একটা সঙ্গী হওয়ার কারণে, শুধু সঙ্গী না, সে নিপীড়ন করছে, সে নিজে স্বৈরাচার হওয়ার কারণে। এবং এটা অনেক সময় দেখা গেছে যেটা পারিবারিক দ্বন্দ্ব, প্রতিবেশীর দ্বন্দ্ব, দলীয় কোন্দল, এরকম ভাবে সে আঘাতের প্রাপ্ত, কিন্তু সেগুলোকে বলা হয়েছে রিলিজিয়াস। ইভেন বাংলাদেশে একজন সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে, বলা হয়েছে যে সে হিন্দু, এই জন্য অ্যারেস্ট করে, এরকম একটা ব্যাপার ঘটছে। তো এটা বললাম যে এগুলো মিথ্যা তো হয়, তাই না? তো একইভাবে যদি বাংলাদেশের এরকম আলেম সমাজ, তারা যদি মাদ্রাসার উপর যে অপপ্রচারগুলো আছে, আপনার সংস্কারের জন্য, আপনার স্বীকৃতি পাওয়ার জন্য এইগুলো জরুরি, যে আপনি এক্স্যাক্টলি আপনি সত্য প্রমাণ করে দেখাবেন যে এইগুলো আসলে ভুল, আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা হয়েছে, তখন আপনার অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি বাড়বে, গ্রহণযোগ্যতা বাড়বে। আপনি 100টা এরকম নিউজ নেন, নিউজগুলোর অনুসন্ধানী আপনি কাজ করেন, সেখানে সে লোক পাঠান, তাদের বক্তব্য নেন, এবং এই যে এগুলো সত্যতা যাচাইয়ের জন্য ফ্যাক্ট-চেকিংয়ের যে যতগুলো জায়গা আছে, এগুলো সেটা আপনি প্রুফ করে আমাদের ডকুমেন্টেশন করি, সংবাদ সম্মেলন করা হয়, সারা পৃথিবীর সামনে, মানুষের সামনে যদি এটাকে জানাই দেওয়া হয়, তখন দেখবেন যেটা কেঁপে উঠবে মানুষ, যে কি পরিমাণে এদেরকে নিগৃহীত রাখা হয়েছে, এবং আমরা আমাদের অবস্থান ফিরে পাবো। এগুলো জরুরি। এই কাজগুলো হইলে হবে কি, সমাজের মধ্যে আমাদের অবস্থান ফিরে আসবে। সাংস্কৃতিক জায়গার মধ্যে বাংলাদেশে যত রকমের ট্রেন্ড চালু আছে, সেখানে আমাদের সংস্কৃতি কি, শুধু ইসলামী সংস্কৃতি না, মুসলিম হিসাবে বাঙালিদের আসল সংস্কৃতি কি হওয়া উচিত, বাঙালি মুসলিম মধ্যবিত্ত সমাজ কোন ধরনের আইডেন্টিটি নিয়ে তারা চলে, তাদের দেখবেন মধ্যবিত্ত সমাজের মধ্যে যে অধিকাংশ বৃদ্ধ মানুষ, হ্যাঁ, যারা একটু বয়স হয়ে যায়, তারা সবাই দাঁড়িয়ে রাখে। আপনি দেখবেন মুক্তিযোদ্ধাদের নিয়ে যে কথাটা বলা হয় যে তারা ইসলাম ইত্যাদি ইত্যাদি, আপনি মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ নেন না, 100 জন মুক্তিযোদ্ধার মধ্যে দেখবেন 80 জনের বেশি তাদের এখনো দাঁড়িয়ে আছে। তো তারা কি ইসলামের বিরুদ্ধে যাবে? দাড়িটা তো সে মুসলমান হিসেবে রাখে, এরকম একটা ব্যাপার না, এটা একটা ইসলামের একটা সিম্বলের মতো করে ব্যাপার। তো ফলে এই যে নানান ধরনের অপপ্রচারের জায়গাগুলো আছে, তখন এইটা যখন শেষ হবে, তখন আমরা আমাদের আইডেন্টিটি জায়গাগুলোকে ধীরে ধীরে তৈরি করতে পারবো। সাংস্কৃতিক জায়গা থেকে আমাদের বাঙালিদের সংস্কৃতি কী হওয়া উচিত, আমাদের যে হাজার বছরের আসলে সংস্কৃতি আসলে কোনটা ছিল, বাংলাদেশি মানুষ মসজিদ কীভাবে তৈরি করে, মসজিদমুখী যে কালচারগুলো আছে সেগুলো কি, আমাদের রমজানের কালচারগুলো কি সেগুলো কি, আমাদের যে সাবাহি মক্তবের যে কালচারগুলো কি সেগুলো কি, আমাদের বড়দের প্রতি যে শ্রদ্ধার যে কালচার, এবার মানুষের যে উপকারের কালচার, সেই কালচারগুলো কেমন, মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করার যে কালচার, সেইগুলো কেমন। একটা সময় আমাদের কি ছিল, আমাদের মসজিদের মধ্যে এক ধরনের ব্যাংক তৈরি হইতো, যে সবাই যখন ধান টান হইতো, তখন তারা সবাই কিছু কিছু করে ধান সে মসজিদে একটা গোলা ছিল, গোলায় রাখতো, আবার যার অভাব আছে সে ওখান থেকে ঋণ নিত। এটা সুদমুক্ত একটা ব্যাপার ছিল। এই যে কালচারগুলো ছিল, সেই কালচারগুলো তখন আমরা এস্টাবলিশ করতে পারবো সাংস্কৃতিক জায়গা থেকে, তখন আমাদের একটা লড়াই করার জায়গাগুলো তখন সহজ হবে। তখন হলো আমরা এই সাংস্কৃতিক একটা স্বীকৃতির জায়গা আমরা যেতে পারবো। এই জায়গাগুলো তৈরি হওয়াটা জরুরি। এরপরে হলো গিয়ে মিডিয়ার, আমরা যেগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি, এরকম নানান জায়গাগুলোকে যেগুলো আমরা মনে করি যে আমাদের সাথে যায় না, সেই জায়গাগুলো কেমনে যাবে, কিভাবে হইলে যাবে। আমাদের তো এখনও ভিডিও কন্টেন্ট নির্মাতা খুব ভালো আলেম সমাজের মধ্যে পাওয়া যায় না। সেই আসলে সেখানে ইনস্ট্রুমেন্টাল কী কী আমাদের ঘাটতি আছে, স্কিলের কী কী ঘাটতি আছে, সেই জায়গাগুলোকে তো আমাদের অ্যাড্রেস করতে হবে। এগুলোকে সব কিছুকে, কোনোটাকে বাদ দিলে হবে না, সবগুলোকে ধরে ধরে শুধুমাত্র স্বীকৃতি একমাত্র আমাদেরকে স্বীকৃতি এনে দেবে না, শুধুমাত্র একটা সার্টিফিকেটই আমাদেরকে সব কিছু আমাদের সমাধান করে দেবে না, বরঞ্চ প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এরপরে আন্তর্জাতিক কমিউনিকেশনের দিকে আমাদের দুর্বলতাগুলো কি, আমরা এম্বাসির সাথে কেন যোগাযোগ করছি না, আন্তর্জাতিক জায়গাগুলোর মধ্যে ওখানে আমাদের কেন প্রতিনিধিত্ব নাই, সেই জায়গা এম্বাসিগুলোর মধ্যে যোগাযোগ করা, ইন্টারন্যাশনাল নানান কমিউনিটি, বিভিন্ন ইউনিভার্সিটি, তারা যেই বিভিন্ন সময় আমাদের কী করে, বাংলাদেশে আমন্ত্রণপত্র জানায়, সেখানে আমাদের ছাত্রদের অনেক প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় যায় না, তো সেখানের মধ্যে আমাদের মাদ্রাসার ছাত্ররা কোথায়, তারা কেন যাচ্ছে না? এর মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতির জায়গাগুলো তৈরি হবে। এটা তো শুরুর ধাপেই হয়ে যায়। এই যে শেষে যেটা কথা বলছি, যদি স্বীকৃতির একটা ব্যাপার আসে, তাহলে অটোমেটিক মোয়াদালা আলাদা করে দরকার হচ্ছে না, মানে আলিয়া মাদ্রাসার কিন্তু আলাদা করে মোয়াদালা লাগে না, তখন আমাদেরও কিন্তু আর মোয়াদালা করা লাগছে না। না, মোয়াদালার একটা ব্যাপার যেটা, সেটা ইউনিভার্সিটি একটা কোলাবোরেশন দরকার হয়, হ্যাঁ, ক্রেডিট এক্সচেঞ্জের একটা ব্যাপার থাকে, তখন এগুলো লাগে, এগুলো তখন সহজ হয়ে যাবে। হ্যাঁ, তখন এগুলো সহজ হয়ে যাবে, যে চাইলে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমাদের শিক্ষাবিদ যারা আছেন তারা তখন কথা বলবেন, তারা বলবেন যে আমাদের এই ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড, আমরা যেখানে পড়াশোনা করি সেখানে স্ট্যান্ডার্ড এরকম, তোমাদের স্ট্যান্ডার্ডের সাথে আমাদের স্ট্যান্ডার্ড যায়, তোমরা চাইলে এই সাবজেক্টে আমাদের ছেলেদেরকে নিতে পারো। হ্যাঁ, তখন এটা খুব ইজি হয়ে যাবে। এবং তাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো আমাদের প্রয়োজনে বাংলাদেশে ফুলফিল করা হবে। তো সেগুলো হয়ে গেলে তো তখন আমরা বাইরে যেতে পারবো। তো বাইরে গেলে কি হবে, যে সারা পৃথিবীর জ্ঞানের চর্চা, স্টাইলটা কেমন, তাদের ফ্যাশনটা কেমন,
তারা কিভাবে মানুষের মধ্যে দিনটা তারা পৌঁছায় দিচ্ছে। ইউটিউবে যে হাজার হাজার মানুষ তাদেরকে ফলো করতেছে এবং তাদের দ্বারা দিন শিখছে, আর আমাদের এখানে যে আসলে মানুষ আরো বিভ্রান্ত হচ্ছে কেন হচ্ছে এই জায়গাগুলোকে আমরা তখন আইডেন্টিফাই করতে পারবো। এইটা মুসলিম হিসাবে, শুধুমাত্র মুসলিম হিসাবে না, আলেম হিসাবে এবং মাদ্রাসা শিক্ষার্থী হিসাবে, মাদ্রাসা পড়ুয়া হিসেবে সবার জন্য খুবই জরুরি। আপনার এখানে আর একটা ব্যাপার ভাই কথার মাঝে আসছিল যে আমরা যদি অনার্স বা মাস্টার্সের সার্টিফিকেট নিই, আমরা অনার্স মাস্টার্স সার্টিফিকেট বাদ দিয়ে যদি আমরা ইন্টারের সার্টিফিকেটটা নিই, স্বাভাবিক প্রক্রিয়াতে এটাকে আসলে আমাদের কোনো ক্ষতির কারণ হতে পারে? না, ক্ষতির কারণের জায়গাগুলো কি, এগুলো আসলে একরকম ভাবে আমাদেরকে নিলাম না আমরা। সেটা হলো আমাদের প্রথম যখন স্বীকৃতি দেওয়া হয় মাস্টার্সের, তখন মাস্টার্সের স্বীকৃতি কেন দেওয়া হলো, কেন অন্যগুলো দেওয়া হলো না, সেগুলো নিয়ে একটা বড় একটা ন্যারেটিভ আছে। সেই ন্যারেটিভটা কি, সেটাকে বলে ফুল ডোজ ন্যারেটিভ। সেটা হলো কওমি মাদ্রাসায় যেটা পড়ানো হয় এটা পুরোটা মিলে একটা অ্যান্টিবায়োটিক, একটা ডোজ। যেমন ডাক্তাররা বলে না যে 14টা ট্যাবলেট খাইতে হবে, তো আপনি যদি একটা না খান তাহলে অ্যান্টিবায়োটিকের কি হয় না, পুরো ডোজ পূরণ হয় না। এটা আমার কাছে মনে হয় খুবই অবান্তর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আসলে রাইট না। কেন রাইট না? দেখেন, একটা ছেলে ধরেন 40 করে মার্ক পেয়ে 40 তো পাস, তাই না? 40 করে মার্ক পেয়ে সে দাওরা পর্যন্ত পড়ছে কোনো মতে। আপনি তো জানেন দাওরায় 40 পাওয়া এত না, সে হয়তো এবারতি পড়তে পারে না, কিন্তু সে 40 পাওয়া সম্ভব। এখন সে দাওরা শেষ করছে, আপনি তাকে বলবেন যে আলেম, কারণ সে ফুল ডোজ। আর একটা ছেলে সে ধরেন 80-85 পেয়ে সে মেশকাত পর্যন্ত পড়ছে, মানে একটা ক্লাস সে পড়ে নাই, আপনি কি বলবেন? সে আলেম না এবং সে ফুল ডোজ না, কারণ সে একটা মাত্র কি পড়ে নাই, ক্লাস পড়ে নাই। অথবা মাঝখানে একটা ক্লাস সে ছেড়ে গেছে, আপনি কি বলবেন? যে মাঝখানে একটা ক্লাস ছেড়ে দেওয়ার কারণে সে এটা হচ্ছে না। তো এইটা কোনো শিক্ষাধারার পদ্ধতি হইতে পারে না। এইটা যদি আপনার হয় তাহলে এটা একটা কোর্সের পদ্ধতি হইতে পারে, যে আপনার কাছে একটা কোর্স আছে। কি কোর্স আছে, যে আপনি ধরেন এই যে বিভিন্ন আমরা কি বলি মার্কেটিং কোর্স আছে না, ফানেল মার্কেটিং, এরকম এরকম একটা কোর্সের পদ্ধতি হইতে পারে যে আপনি পুরো কোর্সটা এইভাবে শেষ করবেন। এটা একটা শিক্ষাধারার পদ্ধতি এইভাবে হতে পারে না। এবং এইটার দ্বারা কি হয়েছে যে বাইরের যারা শিক্ষার্থী, যারা দিন শিখতে চায়, তারা কিন্তু তাদের এখানে আমরা অ্যাক্সেস দিচ্ছি না। আমরা কিন্তু কওমি মাদ্রাসা থেকে পড়ে ওখানে যাচ্ছি, তাদেরকে আবার ঢোকার প্রক্রিয়াটা থাকছে না, তখন কোনো তাদের অবস্থানই নাই। একটা ছেলে সে ধরেন সে মাস্টার্স শেষ করছে, সেরকম সে এখন দিন শিখতে চায়, তো আপনি তাকে বলতেছেন যে তোমার একদম উর্দুখানা থেকে পড়তে হবে। অথচ হতে পারে যে উর্দুখানা থেকে হেদায়েতুন নাহু পর্যন্ত পড়া তার জন্য 1 বছরের ব্যাপার হতে পারে কিনা, যে তার আর তো অনেক পড়াশোনা, কেমন দেন তার তো বাংলা অঙ্ক ইংরেজি পড়তে হবে না। কমের সাথে এখন বাংলা অঙ্ক ইংরেজি 8 পর্যন্ত একটা বাধ্যতামূলক, তার তো ওটা পড়তে হবে না। তারপর হলো একটা ছেলে যখন মাস্টার্স পর্যন্ত পড়ে, তখন হয় কি তার মধ্যে একটা জ্ঞানের একটা দক্ষতা, একটা যোগ্যতা তৈরি হয়, একটা মালাকা তৈরি হয়। এই মালাকার ফলে কি হয়, সে অন্য অনেক সাবজেক্ট তার কাছে বোঝা অনেক সহজ হয়ে যায়। সে হয়তো অ্যারাবিকটা তার মতো করে সে এতভাবে দ্রুত রিলেট করে পড়তে পারবে যে তার মতো আর 5 বছর 6 বছর লাগবে না। তো আপনি তাকে তো অ্যাক্সেস দেন নাই, ফলে কি হবে, তাকে আবার শুরু থেকে পড়তে হবে। এটা ঠিক আছে। এইখানে এই মেন সমস্যা হচ্ছে যে যেটা নিয়ে কথাটা তুললাম আবার, যে মাস্টার্স না দিয়ে যদি আমরা ইন্টার দিতাম তাহলে একটা ভালো ব্যাপার হইতো। যে মাস্টার্স না দিয়ে কেন, না মানে সবগুলোই থাকতে হবে। আচ্ছা, আমরা কোনোটাকে মানে এন্ড আমরা মানে বলতে চাই, আমরা অর বলতে চাই না। আচ্ছা, তাহলে বলা যায় এইভাবে যে আমরা যদি প্রত্যেকটা স্টেপে মানে আউট পয়েন্ট রাখতাম, যে তাহলে এক্সিট পয়েন্ট থাকতো। একটা ছেলে ধরেন আমরা এখন যারা হারিয়ে যাচ্ছে, যে সমস্ত ছেলেরা, যেমন একটা ছেলে সে শরীফেকায় পড়ে সে চলে যাচ্ছে, আপনি সমাজের তার কোনো জায়গা নেই, সে এতদিন যে কি পড়ছে কোনো এটার দামই নেই, কারণ সে ইন্টার লেভেলেরও তার কোনো সার্টিফিকেট নাই, কোনো সার্টিফিকেট কিচ্ছু নাই, এবং সমাজে সে কোথাও নিজেকে প্রেজেন্ট করতে পারতেছে না। সে কি কোনো একটা জায়গায় গিয়ে বলবে যে আমি শরীফেকায় পর্যন্ত পড়ছি? তাকে কোথাও নেবে না, রাইট? এটার জন্য তার কোনো প্রসেস নাই। আপনি তো তাকে বিপদে ফেলতেছেন আপনার এখানে এসে। একটা ছেলে যে উর্দুখানায় পড়ে, যে ছেলেটা যে আপনার একদম প্রথম, সেই ছেলেটা কি এই কমিটমেন্ট নিয়ে পড়ে যে সে দাওরা পর্যন্ত পড়বে? ওই বয়সে একটা ছেলে, যে ছেলেটা উর্দুখানায় ভর্তি হচ্ছে, তার বয়স কত হবে? আমি ধরলাম 10, 11, 12, রাইট? তো এই ছেলেটা আপনার 10, 11 বছর বয়সে তার কি এমন ম্যাচুরিটি আসে যে তার এই কমিটমেন্ট থাকবে যে আমি দাওরা পর্যন্ত পড়বই, এবং সে কি জানে দাওরার পরে তার সামনে কি বাস্তবতা অপেক্ষা করছে? আমি তো চ্যালেঞ্জ দেবো, আই ক্যান চ্যালেঞ্জ, যে দাওরার পরে একটা ছেলেদের এই সমস্ত অপরচুনিটি না থাকার ফলে যে চরম কঠিন বাস্তবতার মুখোমুখি হয়, এইটা যদি 10, 11 বছর বয়সে একটা ছেলে জানতো, তাহলে মানে পড়তো না, আমি এটাকে বলবো না যে কয়েক শতাংশ পড়তো, সেটা চাইলে আপনার মানে ছাত্রদের জরিপ করা হোক, একটা সার্ভে করুক যে আসলে কয়েক শতাংশ পড়তো, এবং সে তার থেকে এখন হয়তো কি, এখন একটা মানে এটাকে বলে ফার্স্ট ইয়ার বার্গেনিংয়ের মতো, মানে এমন একটা বোঝাপড়ার মধ্যে সে নিজে নিজে তৈরি করে, যে সে আর আসলে কিছু কোথাও যেতে পারে না। সে এখন নিজেকে এমনভাবে ভাবতে শুরু করে, আমি তো কর্ণধার, আমি তো কর্মী সাহেব পড়েছি, তো সুতরাং কেউ আমাকে স্বীকৃতি না দিলাম, মানে আই ডোন্ট কেয়ার, আমার কিছু নাই, আমার কোনো অসুবিধা নাই, আমি সবার থেকে এমনি আমি একটা ডায়মন্ডের উপরে আসি, আমার স্বর্ণ টর্ণর দরকার নাই,
আমি আমার ডায়মন্ড এটা আমি নিয়ে থাকবো। মানুষ কেউ আসে না, ঢাল নাই তো হ্যাঁ কী যেন নিধিরাম সর্দার, ঢাল নাই তো তলোয়ার নাই, নিধিরাম সর্দার, একটা ব্যাপার আছে না এরকম। আমার হাতে কিচ্ছু নাই, মানুষ আমার কথা শুনছে না, আমি সমাজের কোথাও যে আমার অ্যাকসেপ্টেন্সি নাই, আমার সার্টিফিকেট নাই, ইভেন আমার একমাত্র গলাবাজি জায়গা ছাড়া আমার একাডেমিক অ্যাপ্রোচটাও অনেক সময় সঠিকভাবে হচ্ছে না। একদম মানে এক্সেপশনাল বাদ দিলে কিছু মানুষ যারা আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা তাদেরকে আলাদাভাবে অ্যাকসেপ্টেন্স, যার কারণে তো দিন ঠিক আছে, রাইট না? কিন্তু মেজরিটি পার্সেন্ট ছেলেদের কী হয়, হ্যাঁ তার কিচ্ছু নাই, এবং ফলে কি হয়, তাকে নিজের প্রতি মুহূর্তে হীনমন্যতায় পড়তে হয়। আপনি বলেন আমরা যখন দাওরায় পড়ছি, আপনারা পড়ছেন দাওরা, একটা ছেলে যখন 80 জন 85 জন যে সমস্ত মাদ্রাসায় পড়ে, তার মধ্যে কয়টা ছেলে এবারত পড়ার যোগ্যতা অর্জন হয় বলেন? তো এই ছেলেগুলোর আমরা তো বলতেছি সে আলেম হয়ে বের হচ্ছে, রাইট? তো এই ছেলেগুলোর আসলে বাস্তবতাটা কি, সে কি করছে, সে যখন কোনো মাদ্রাসায় পড়াচ্ছে সে আসলে কী পড়ছে, তার কোন দক্ষতাটা তৈরি হচ্ছে, এটা তো হচ্ছে। তো ফলে এইটা জরুরি যে আপনি তো বলতেছেন ওই ছেলেটার জন্য অবশ্যই পথ খোলা থাকতে হবে, শিক্ষার জন্য এটা জরুরি। ইংলিশ মিডিয়ামে অনেক বাচ্চা মা বাবা এই জন্য এখন ভয় পায় যে তারা ওখানে দেয় না। কেন দেয় না? কারণ সে জানে যে ও যে যখন এ লেভেল পড়বে, বা ধরেন এ লেভেলে কত দূর পড়ছে, পড়ার পরে সে আর কোনো পড়াশোনা সে করছে না, তাকে আর বাংলা মিডিয়ামে আর তাকে আনতে পারে না, কারণ সে এগুলোর সাথে কি করতে পারে না, রিলেট করতে পারে না। ফলে মাদ্রাসায় যারা দেন তাদের প্রচণ্ড ডেডিকেশন, মানে কি বলে, মানে তাদের নিবেদনের কোনো শেষ নাই। তারা মনে করে যে আমি তাকে অক্ষ করে দিচ্ছি। কেমন মানে আগের দিনে কেমন হইতো যে যারা তীর্থে চলে যেত তাদেরকে কোরবান করে দেওয়ার একটা ব্যাপার ছিল, সন্ন্যাসী জীবন গ্রহণ যেটাকে বলে, মা বাবা তাদেরকে কোরবান করে দেন। আমাদের বাবা মা তো আমাদেরকে এইভাবে মাদ্রাসায় ছেড়ে দিয়েছেন যে আখিরাতের জন্য তোমাকে দিয়ে দিলাম তুমি। আমি কি চাই, আমার উইল, আমার আকাঙ্ক্ষা কি, আমি কিভাবে পড়তে চাই, আমি সমাজকে কীভাবে জানতে চাই, সেই ইচ্ছা কি তখন আমার তো ম্যাচিউরিটিও নাই, আমি তো নিজেকে আর কোথাও রিলেট করতে পারছি না। সেগুলো কি তারা কখনো ভাবছেন, আমাকে কখনো জিজ্ঞেস করছেন, অথবা আমাকে সেগুলো দেখায় বড় করছেন যে তুমি কিন্তু এই পর্যন্ত পড়ার পরে তুমি দেখো বাবা যে তোমার আসলে আমার কাছে মনে হয় তুমি ওইদিকে পারবা, সেটাকে আমার কাছে জিজ্ঞেস করা হয়েছে? আমাকে তো এমন একটা আটকায় দেওয়া হয়েছে যে আমি আসলে এখন চাইলেও কিছু পারবো না। তো এই বিপদের মধ্যে কেন ছাত্রদেরকে ফেলা হবে? আপনি তাকে ছেড়ে দেন, সে তার ইচ্ছা মতো পড়ুক। কমি শিক্ষা ব্যবস্থাটাকে একটা হচ্ছে আপনার ডোজের মতো মনে করে ফেলছে, যে 15টা ক্যাপসুল আমার খাইতেই হবে। একটা ছাত্র মিশকাত পর্যন্ত মুমতাজ, কিন্তু সে দাওরা পড়ে নাই, সে আলেম হিসেবে বিবেচিত এবং তাকে দেখবেন কোনো মাদ্রাসায় চাকরি দিবে না, কোথাও তাকে অথচ সে মেশকাত পর্যন্ত পড়ানোর যোগ্যতা রাখে। মেশকাত না হলে অন্তত সরবেকা পর্যন্ত সে পড়ানোর যোগ্যতা অবভিয়াসলি রাখে। আমাদের তো আর কোনো জায়গা নাই, ধরেন পড়ানোর যোগ্যতার জায়গাগুলোতেও সে আর সুযোগ পাবে না, শুধুমাত্র সে দাওরা হাদিস না পড়ার কারণে। তখন সে কি করে জানেন? সে নুরানি ট্রেনিং দেয়, এখন মাদ্রাসা হয়তো মক্তবে বা হেফজখানাতে। তাও বড় মাদ্রাসাগুলো তো হয় না, বড় মাদ্রাসাগুলো দেখবেন নুরানি যারা পড়ে তারাও অনেকে ইফতা, অনেকে ইফতা। এবং এটার যদি এক্সিট পয়েন্ট আমাদের থাকতো যে আমাদের ছাত্র যে কোনো মুহূর্তে ঢুকতে পারবে, বের হতে পারবে, তাহলে আসলে এই প্রয়োগে এবং এক্সিট পয়েন্ট না রাখার যে ভয়টা, এটা তো একরকমের একটা অমূলক ভয়। আপনি বলবেন অ্যাক্সিডেন্ট করবে, তো ভাই আপনার মানে আপনি সড়ক করবেন না, এই জন্য আপনি বানাবেন না। মানে আপনার পথে আপনি যদি দেখেন যে সেখানে বাস চলতেছে, সেখানে রিক্সা চলতেছে, ট্রাক চলতেছে, তো অ্যাক্সিডেন্ট করতে পারে, তো আপনি বলবেন রাস্তা আটকাই দিই, তাহলে তো হলো না। আপনাকে সড়ক বানাইতে হবে গতির জন্য, মানুষ এখন দ্রুত গতিতে যেতে হবে, রাইট? তো আপনি এবং সেখানে অ্যাক্সিডেন্ট হবে সেটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। উচিত যেটা সেটা হলো যে অ্যাক্সিডেন্ট যেন না করে সেটার জন্য নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা, রেগুলেশনের ব্যবস্থা রাখা। আমরা বলি না যে সুপারভিশন, যে মুরব্বীদের মাথা হাতে পড়াশোনা করার ব্যবস্থা রাখা, যে সে বের হয়ে যাচ্ছে ওকে নাইস। বরং তো আলেমরা তো এখন এইটা ভাবে যে আমরা যেটাকে পার্থিব পড়াশোনা বা জেনারেল পড়াশোনা বলি সেটা যেন মাদ্রাসার পরিবেশে হয়, এরকম একটা ব্যাপার না, যে এখন আধুনিক অনেক আলেমরা সেটা ভাবতেছেন। তো ওইভাবে যে কেউ যদি পড়াশোনা এখানে করতে নাও চায়, যে এখন তো দেখা যাচ্ছে যে তাকে দিয়ে হচ্ছে না এখানে, আপনি কিছুদিন পড়ান পরে যে কোনো শিক্ষক এটা জানে যে সে এটা তাকে দিয়ে হবে কি হবে না। যে কোনো শিক্ষক, আপনার যেন 20 জন ছাত্র আপনার সামনে আছে কিন্তু 50 জন ছাত্র আছে, শিক্ষক পড়াইতে বোঝে না যে এই ছাত্র আসলে বেশি দূর আর যাবে না, এটা সে বোঝে কি? অবশ্যই বোঝে। তো আপনি তাকে কি করবেন যে তার জন্য সার্টিফিকেটের কোনো মান নাই, কিছু নাই, ইত্যাদি ইত্যাদি, আপনি তাকে কেন তাকে আটকায় রাখতেছেন? আপনি তাকে পরামর্শ দেন, সৎ পরামর্শ দেন যে তোমার জন্য বাবা এইটা ভালো না, তুমি হেদায়েত নেওয়ার পরে তুমি এই সেক্টরে চলে যাও, তুমি এখানে চলে যাও, এবং তোমার জন্য আমি রাস্তা করে দিচ্ছি, মাদ্রাসাগুলোর মধ্যে কোলাবোরেশন, তুমি আমাদের তত্ত্বাবধানে থেকে যোগাযোগ রেখো, এবং মাঝে মধ্যে ওই যে অ্যালামনাই এরকম তাদেরকে ডাকা, এর মধ্য দিয়ে কি হইতে পারতো যে আর একটা বড় একটা এক্সপান্ড করতো মাদ্রাসার শিক্ষার্থীদের, এবং তাদের একটা এক্সপ্লোরিং একটা ক্ষমতা তাদের তৈরি হইতো, তারা নানান কমিউনিটিতে তারা যাইতো, এইভাবে আমরা আরও একটা বড় কমিউনিটির সাথে নিজেদেরকে একদম মিশিয়ে ফেলতে পারতাম। অবভিয়াসলি
ভাই, আজকে মোটামুটি আমাদের অনেক কথাই চলে আসছে, বিশেষ করে কওমি সনদের বাস্তবায়নের প্রায়োগিক জটিলতার। আমার মনে হয় যে এইরকমভাবে আসলে কথা খুবই কমই হয়, যদিও আমরা চাই যে এই কথাগুলো আরও বেশি বেশি হোক। আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের এই যে একটা জটিল ব্যাপার নিয়ে কথা বলার জন্য। সর্বশেষ আমাদের অনুষ্ঠান একবার শেষ মুহূর্তে আমরা চলে আসছি। সর্বশেষ আমাদের যে আজকের আয়োজন অদম্য বাংলাদেশ পডকাস্ট, অদম্য বাংলাদেশকে নিয়ে যদি আপনার কোনো অনুভূতি। আচ্ছা, এটা একটা খুব বড় ব্যাপার। এমনিতে আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে খুব আনন্দ, তো আমি এই জন্য অনেক অনেক কথা বলি। তো যখন আমার পছন্দের টপিক হয় তখন কথা বলতে তো আরও বেশি হয়। তো আমি এটা বলবো যে এটা একটা শুধুমাত্র তো সূচনা না, এটা অনেক দূরে যাবে ইনশাল্লাহ। এবং যেসব টপিক নিয়ে মানে যেগুলো অনালোচিত এরকম টপিক নিয়ে যদি আলাপ করা হয় তাহলে এটা অডিয়েন্সের জন্য তাদের হয়তো অনেক বড় একটা চাহিদা, একটা গ্যাপ, একটা শূন্যতা ছিল, সেই শূন্যতাটা পূরণ হবে। এবং অদম্য বাংলাদেশ এই কাজগুলো করুক ইনশাল্লাহ, এইভাবে অনালোচিত টপিক নিয়ে তারা আলাপ করুক ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা চাহে তো এটাও আমাদের একটা ফাইট হবে, একটা লড়াই হবে ইনশাল্লাহ। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করবো যে আগামীতেও আপনি আমাদেরকে আবার সময় দেবেন ইনশাল্লাহ, আরো ভিন্ন কোনো টপিকে বা সেম টপিকের ভিন্ন কোনো ব্যাপার নিয়ে ইনশাল্লাহ। দর্শক, আপনারা যারা আমাদেরকে এই পর্যন্ত দেখছিলেন, আসলে কওমি সনদের বাস্তবায়নে আমরা যে কথাটা বলছি, সত্যিকার অর্থে কওমি সনদ সার্টিফিকেট পাবো, চাকরি বাকরি করব, এইরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের বাবা মারা আমাদেরকে মাদ্রাসায় পড়ান না। আমাদের আপনি ম্যাক্সিমাম ছাত্রদেরকে যদি জিজ্ঞেস করেন, তাদের বাবা মাদের উদ্দেশ্য কখনোই এটা থাকে না। কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে, পাশাপাশি আমাদেরও রাষ্ট্রের প্রতি একটা দায়িত্ব থাকে। আমরা রাষ্ট্র সংস্কার আজকে অবদান রাখতে পারছি না এই স্বীকৃতির জন্য, রাষ্ট্র আমাদেরকে ব্যবহার করতে পারছে না এই যে কাঠামোগত জটিলতা সৃষ্টি করার কারণে, এমনকি আমরা নাগরিক হিসাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারছি না এই স্বীকৃতিগত কারণে। যখন ভোটের অধিকারের ব্যাপার যখন আসছে, ভোট প্রয়োগের যখন ব্যাপার আসছে, আমরা ভোটার হতে পারছি না, আমাদের অপশন নাই, আমাদেরকে ভিন্ন ব্যাপার অবলম্বন করতে হচ্ছে। তো এটা আসলে একটা জটিল। 24শে রক্ত গণঅভ্যুত্থান, যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে আলেম সমাজ, কওমি মাদ্রাসার ছাত্ররা প্রাণ দিয়েছে, প্রায় 80 জনের ওপরে কওমি আলেম, কওমি ছাত্ররা শহীদ হয়েছে এবং প্রায় 1000-এর উপরে ছাত্ররা আহত হয়ে এখনও মানবতার জীবনযাপন করছে। এর পরেও যদি এই বৈষম্যের জায়গাটা থাকে, তা সত্যি এটা আমাদের জন্য অনেক দুঃখের, এবং রাষ্ট্রের জন্য আমি মনে করি এটা রাষ্ট্রের প্রয়োজনে এটার পরিবর্তন আসা এবং এটার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা উচিত। তো অদম্য বাংলাদেশের আজকের এই শো আপনারা যারা দেখছেন, আমরা আশা করব আপনারা প্রত্যেকের জায়গা থেকে এই ব্যাপারে কথা বলবেন। আমাদের রাষ্ট্রপক্ষের যদি কেউ কখনো এটা দেখে থাকে, তাদেরকে অনুরোধ করব যেন তারা এটার ব্যাপারে হস্তক্ষেপ করেন, এবং আমাদের ঘরানার, আমাদের সেক্টরের মুরব্বী যারা আছেন তাদেরকে আছে আমরা বিনীত এবং শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে অনুরোধ করব, তারাও যেন এই বৃহৎ একটা সেক্টরের সাথে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য দাওয়াতের স্বার্থে যে সমস্ত কার্যক্রমগুলো করা দরকার, যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা দরকার, সেগুলো তারা গ্রহণ করেন। আজকে এই পর্যন্ত অদম্য বাংলাদেশ পডকাস্ট এখানেই শেষ করা হচ্ছে। আমাদের পুরো আলোচনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আগামীতে আপনারা কাকে কোন বিষয়ে দেখতে চান আমাদের পডকাস্টে, সেটাও ইনশাল্লাহ জানিয়ে দিবেন। এই বলে আজকে পডকাস্ট শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।